উড়ান ১৮ এর সংকেত যখন পর্যবেক্ষণ ব্যবস্থা থেকে গায়েব হয়ে গেল, কেবিনের ভেতর বসে থাকা যাত্রীরা এই অস্বাভাবিকতা একেবারেই টের পেলেন না। সবাই দিল্লি থেকে রওনা হওয়া সেই দুপুরের ফ্লাইটে নিজেদের পরিকল্পনা নিয়ে ডুবেছিল। ধরে নিয়েছিলেন যে আর কিছুক্ষণের মধ্যেই তারা লেহে নামবেন এবং নিজেদের স্বাভাবিক জীবনে ফিরে যাবেন। কেউ কল্পনাও করেনি যে হিমালয়ের ওপর ৩০,০০০ ফুটেরও বেশি উচ্চতায় বিমান ও ভূমির মধ্যে যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে এবং দুজন পাইলট বন্ধ ককপিটে ধীরে ধীরে নিজেদের চেতনা হারাচ্ছেন। এই নীরবতা কোনো নির্বাচনের ফল ছিল না, বরং এটি ছিল এক হঠাৎ রহস্যময় এবং বিপজ্জনক ঘটনার ফল, যা কিছু মুহূর্তের মধ্যেই শত শত জীবন কেড়ে নিতে পারত। সেই সময় উড়ানে থাকা কারো কাছেই এটা বোধগম্য ছিল না যে আকাশের এই নীরবতা এক অভূতপূর্ব চ্যালেঞ্জের শৃঙ্খলার সূচনা করছে। সিট 12A-তে আনিয়া শর্মা নামে এক ১২ বছরের ভারতীয় মেয়ে তার চেনা বিজ্ঞান বইটি পড়ছিল। বিমান চালনা পদার্থবিজ্ঞানের পাতাগুলো প্রত্যেক বিমান ভ্রমণের সময় তার সঙ্গী হয়ে উঠত। তার আশেপাশের যাত্রীরা প্রায়শই এমন শান্ত এবং একাগ্র শিশুকে দেখে মাথা নাড়াতেন, ভাবতেন যে সে ভারতের যে কোনো বুদ্ধিমান বাচ্চার মতোই পড়াশোনার প্রতি অনুরাগী। কেউ তাকে জিজ্ঞেস করেনি যে সে কি বই পড়ছে, আর না কেউ ভেবেছিল যে তার হাতে থাকা জিনিসটি আগামী কয়েক ঘন্টার মধ্যে তাদের নিজেদের ভাগ্যের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে যাবে। তাকে তখন একজন ছোট ছাত্রী হিসাবেই দেখা হচ্ছিল, যে দুই রাজ্যের মধ্যে তার আত্মীয়দের সাথে দেখা করতে যাচ্ছে। ঠিক যেমন প্রতি বছর হাজার হাজার ভারতীয় শিশু আনঅ্যাকম্পানাইড মাইনর প্রোগ্রামে অংশ নেয়। কেউ জানত না যে তার বাবা রোহান শর্মা একটি দীর্ঘ চোটের কারণে নিজের পেশা ছাড়ার আগে দেরাদুনের একজন বিখ্যাত ফ্লাইট প্রশিক্ষক ছিলেন। তিনি ভালোভাবেই বুঝতেন যে বিমান চালনার জগৎটা কতটা জটিল এবং ঝুঁকি সেই মুহূর্তগুলিতেও আসতে পারে যখন কেউ সেটার আশা করে না। আর এই বোঝাপড়াই তাকে বহু বছর ধরে নিজের মেয়েকে এমন জ্ঞান দিতে অনুপ্রাণিত করেছিল যা বেশিরভাগ প্রাপ্তবয়স্কদেরও নেই। যখন তিনি পড়াতে সক্ষম ছিলেন, তখন তিনি বাণিজ্যিক এয়ারলাইন্সের পাইলটদের বেশ কয়েকটি প্রজন্মকে প্রশিক্ষণ দিয়েছিলেন। তিনি তাদের মৌলিক নিয়ন্ত্রণ দক্ষতা থেকে শুরু করে কঠোরতম জরুরি পদ্ধতি পর্যন্ত সবকিছু শিখিয়েছিলেন। স্বাস্থ্য সমস্যার কারণে যখন তাকে কাজ বন্ধ করতে হলো, তখন তিনি সেই প্রশিক্ষণের ম্যানুয়ালগুলি নিজের সাথে দেরাদুনের উপকণ্ঠে নিজের ছোট বাড়িতে নিয়ে এলেন, যেখানে তিনি সেগুলির ব্যবহার অব্যাহত রাখলেন তার একমাত্র মেয়েকে শেখানোর জন্য, যেন তিনি নিজের পেশাগত গৌরব বজায় রাখার একটি উপায় খুঁজছিলেন। অনেক প্রাপ্তবয়স্ক বলেছিলেন যে বাচ্চাদের খুব জটিল জিনিস শেখা উচিত নয়, বিশেষত সেই বিজ্ঞান যা বড় দায়িত্বের সাথে যুক্ত। কিন্তু আনিয়াদের পরিবারের জন্য পরিস্থিতি প্রথাগত ছিল না। তার বাবা একরকমভাবে নিজের মনোবল বজায় রাখতে এবং নিজের মেয়ের ভবিষ্যৎকে এমন একটি দিকে চালিত করার জন্য তাকে শেখাতে শুরু করলেন যেটিকে তারা দরকারি মনে করতেন। এই শান্ত ক্লাসগুলি তাদের অধ্যয়ন কক্ষে হতো, যেখানে এখনও তার প্রশিক্ষিত পাইলটদের ক্লাসের শংসাপত্র এবং ছবি ঝোলানো ছিল। কোনো চাপ বা অতিরিক্ত জোর ছিল না, ছিল কেবল সতর্কতা, ধৈর্য এবং নিজের মেয়েকে এক পরিবর্তিত জগতে শক্তিশালী করার ইচ্ছা। শুরুতে আনিয়ার মা চিন্তিত ছিলেন, কিন্তু ধীরে ধীরে তিনি বুঝতে পারলেন যে ককপিটে ফিরে যেতে না পারার অনুভূতি থেকে রোহানের বেরিয়ে আসার এটিই সেরা উপায় ছিল। আর এই দৃঢ়তার কারণেই আনিয়ার ক্ষমতা কল্পনার চেয়েও দ্রুত গতিতে বিকশিত হয়েছিল। বড় হওয়ার সময় আনিয়া কখনোই এই ভান করত না যে সে ককপিট কন্ট্রোল প্যানেল পড়তে জানে বা বাণিজ্যিক বিমানের জরুরি পদ্ধতি বোঝে। সে এটাকে স্বাভাবিক মনে করত, কারণ এটি ছিল সেই সময় যখন সে তার বাবার সাথে থাকত, একসাথে শিখত, বুঝত এবং প্রশ্ন করত। এটা শুধু জ্ঞান ছিল না, বরং বাবা আর মেয়ের মধ্যে এক স্মরণীয় বন্ধনও ছিল। স্কুলে সে তার বন্ধুদের তুলনায় খুব লাজুক ও শান্ত ছিল। লোকে তাকে প্রায়শই শান্ত বাচ্চা বলতো, সেই ধরনের ছাত্রী যে মনোযোগ আকর্ষণ করে না, সবার থেকে আলাদা দেখায় না, কিন্তু সব সময় মতো নিজের হোমওয়ার্ক করে এবং ব্রেকের সময় বই পড়তে ভালোবাসে। পরিবারের বাইরে কেউ জানত না যে এই কম কথা বলা মেয়েটি স্ট্যান্ডার্ড ল্যান্ডিং কাঠামো বুঝতে পারে বা কেবল একটি কাগজ আর কলম দিয়ে জ্বালানির ব্যবহার গণনা করতে পারে। উড়ান ২০১৮-র ককপিটে নীরবতা এতটাই দীর্ঘ হয়ে গিয়েছিল যে তা এক বাস্তব বিপদে পরিণত হল। গ্রাউন্ড সিস্টেমগুলি পাইলটদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাচ্ছিল না, কিন্তু নিয়ন্ত্রণ স্টেশনগুলি তখনও অ্যালার্ম মোডে যায়নি, কারণ যোগাযোগের বিলম্ব কখনো কখনো হস্তক্ষেপ বা আবহাওয়ার পরিস্থিতির কারণে হয়। না তো ভূমিতে আর না তো কেবিনে কেউ জানত যে পাইলটরা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। অটো পাইলট সিস্টেম তখনও বিমানটিকে তার নির্ধারিত পথে ধরে রেখেছিল, আর তাই সবকিছু স্বাভাবিক লাগছিল। লোকেরা জল খাচ্ছিল, কাজ করার জন্য ল্যাপটপ খুলছিল, সিনেমা দেখছিল, জানালার পর্দা টেনে দিচ্ছিল, ইমেল পরীক্ষা করছিল,
মিটিং শিডিউল পর্যালোচনা করছিল। সবাই বিশ্বাস করছিল যে তারা একটি নিরাপদ উড়ানের মাঝখানে আছে, ঠিক যেমন ভারতে প্রতিদিন হাজার হাজার ঘরোয়া উড়ান হয়। এই মিথ্যা শান্তি পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলছিল। কেবিনে কোনো অ্যালার্ম সংকেত ছিল না, কোনো স্বয়ংক্রিয় সতর্কতা বাজছিল না। যাত্রীরা টের পেলেন না যে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে অন্ধকারে ডুবে গেছে। একটি আধুনিক বাণিজ্যিক বিমান হঠাৎ নিচের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, একটি নির্দিষ্ট গতিপথ এবং একটি অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে বাতাসে ঝুলছিল। যদি কেউ হস্তক্ষেপ না করত, তবে বিমানটি ততক্ষণ উড়তে থাকত যতক্ষণ না তার জ্বালানি শেষ হয়ে যায়। এমন একটি পরিস্থিতি যার সম্পর্কে কেউ ভাবতে চাইছিল না। এদিকে আনিয়া তখনও তার বইয়ের পাতায় মগ্ন ছিল। সে এখনও কিছু অস্বাভাবিক অনুভব করেনি। বিমানটি স্থির ছিল, ইঞ্জিনের শব্দ নিয়মিত ছিল, কেবিনে আলো জ্বলছিল। সবকিছুই একটি স্বাভাবিক উড়ানের মতো লাগছিল, যা ভারতে যে কোনো শিশু অনুভব করে থাকবে। কিন্তু যে বিষয়টি গল্পটিকে আলাদা করে তোলে তা হল যে একটি ঘটনা নিঃশব্দে কাছে আসছিল এবং পুরো উড়ানটিকে বিপন্ন করে তুলছিল। আর একমাত্র ব্যক্তি যিনি প্রাপ্তবয়স্কদের আগে এটি অনুভব করার ক্ষমতা রাখতেন, সে হল সেই মেয়েটি যার দিকে কারো মনোযোগ ছিল না। এই কারণে নয় যে সে তাদের চেয়ে বেশি বুদ্ধিমান ছিল, বরং এই কারণে যে সে এমন জিনিস শিখতে বহু ঘন্টা ব্যয় করেছিল যা তারা কখনো স্পর্শও করেনি। যখন প্রাপ্তবয়স্কেরা বিপদ শনাক্ত করতে পারে না, তখন কখনো কখনো শিশুরা আগে বুঝে যায়, বয়সের কারণে নয়, প্রস্তুতির কারণে। কেবিনে পরিবেশ আগের মতোই হালকা ছিল, কিন্তু ককপিটে উড়ানের সবচেয়ে বড় দায়িত্বে থাকা দুজন মানুষ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। আর শান্তি ও সংকটের মাঝের সেই মুহূর্তে শত শত মানুষের ভাগ্য নিঃশব্দে এমন একটি দিকে মোড় নিচ্ছিল যার কেউ অনুমান করেনি। একমাত্র নিশ্চিত জিনিস ছিল যে একটি ছোট পরিবর্তনও পুরো যাত্রাকে বিপন্ন করতে পারত। আর কেবিনে কেবলমাত্র একজন ব্যক্তি, যার সম্পর্কে কেউ ভাবেনি, তার কাছে সবকিছুকে আবার ট্র্যাকে ফিরিয়ে আনার সুযোগ ছিল। সেই মুহূর্তে আনিয়া এখনও জানত না যে তার জীবন এমন এক মোড়ে আসতে চলেছে যা তার বইয়ে পড়া যে কোনো গল্পের চেয়ে আলাদা হবে। 12 বছর বয়সে আনিয়া সেই বাচ্চাদের মতো ছিল না যারা স্কুল শেষে নিজেদের সময় গেম খেলা বা বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে কাটাত। তার বেশিরভাগ বিকেল কাটত সেই ছোট ঘরে, যেখানে তার বাবা নিজের পুরনো কাজ থেকে বেঁচে যাওয়া বিমান চালনার নথিগুলো রেখেছিলেন। বাইরের লোকের চোখে এটা কোনো বিশেষ জায়গা ছিল না, কেবল একটি ঘর যা নোটবুক, ছোট ককপিট মডেল এবং সিমুলেশন উপকরণ দিয়ে ভর্তি ছিল, যা তিনি পেশা ছাড়তে বাধ্য হওয়ার আগে বহু বছর ধরে ব্যবহার করেছিলেন। তার জন্য এটা ছিল এক ভিন্ন জগৎ, এমন একটি জায়গা যেখানে উড়ানের প্রতিটি নিয়মের সমাধান ছিল, যেখানে প্রতিটি ঘটনার জন্য একটি সুস্পষ্ট প্রক্রিয়া ছিল, এবং সর্বোপরি এটি ছিল সেই জায়গা যেখানে সে তার বাবাকে এমন জিনিস সম্পর্কে বোঝাতে গিয়ে উজ্জ্বল হতে দেখত যা তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন। তিনি কখনো শিল্পে একজন সম্মানিত শিক্ষক ছিলেন, ভবিষ্যতের পাইলটদের ক্লাসের সামনে দাঁড়ানো এবং বিমান চালনা নিরাপত্তার মূল হিসেবে যা কিছু মনে করতেন তার সব কিছু তাদের কাছে পৌঁছে দিতে তিনি অভ্যস্ত ছিলেন। যখন চোট তাকে কাজ চালিয়ে যেতে বাধা দিল, তখন কিছু সময়ের জন্য সবকিছু ভেঙে গেল। তিনি নিজের জগতে গুটিয়ে গেলেন, পুরনো সহকর্মীদের সাথে যোগাযোগ এড়ালেন, দেখা করতে অস্বীকার করলেন এবং ধীরে ধীরে নিজের আত্মমূল্যের অনুভূতি হারালেন। কিন্তু যখন তিনি নিজের মেয়েকে ঘরের মাঝখানে রাখা ককপিট মডেলটি কৌতূহল নিয়ে দেখতে দেখলেন, তখন তিনি উপলব্ধি করলেন যে তার কাছে এখনও কিছু দেওয়ার আছে। তিনি আর ক্লাসে দাঁড়িয়ে নেই, কিন্তু তিনি তখনও একজনকে শেখাতে পারতেন, আর তার জন্য এটাই বিশ্বাস ধরে রাখার জন্য যথেষ্ট ছিল। প্রথম ক্লাসগুলি কেবল বোতাম, স্ক্রিন এবং একটি বাণিজ্যিক বিমানের মৌলিক কাজ সম্পর্কে ছিল। আনিয়া মনোযোগ দিয়ে শুনত, সবসময় এমন প্রশ্ন করত যা তাকে ষষ্ঠ শ্রেণী পাশ করা একটি বাচ্চার বোঝার স্তর দেখে আশ্চর্য করে দিত। সে এটাকে কখনো কোনো কর্তব্য বা চাপিয়ে দেওয়া কিছু মনে করত না, সে কেবল নিজের বাবাকে আবার উৎসাহিত দেখে খুশি হতো। প্রশিক্ষণের উড়ান, অপ্রত্যাশিত পরিস্থিতি যা প্রশিক্ষণার্থীদের অতিক্রম করতে হতো, আর বিমান চালনা শিল্পের অপরিবর্তনীয় নীতিগুলি সম্পর্কে তিনি কথা বলতেন। সে শিখেছিল কারণ সে তাকে আরও শুনতে চাইছিল, এমন কিছু করতে চাইছিল যাতে তিনি অনুভব করেন যে জীবন এখনও সার্থক। সময়ের সাথে সাথে পাঠ আরও জটিল হয়ে উঠল। তিনি তাকে প্রতিটি প্যারামিটার পড়তে, মনে রাখতে এবং জোরে পরিবর্তন হলে বিমান কিভাবে প্রতিক্রিয়া জানায় তা শেখাতে শুরু করলেন। সে জরুরি পদ্ধতিগুলি ভালোভাবে বুঝে গিয়েছিল, যা সেই মুহূর্তগুলি ব্যবহার করার জন্য নকশা করা হয়েছিল যেখানে দ্বিধার কোনো অবকাশ ছিল না। তিনি সবসময় বলতেন যে সঠিক সময় প্রস্তুত থাকলে প্রতিটি জ্ঞানই মূল্যবান হয়। যে লোকেরা ঘটনার সময় বেছে নিতে পারে না, কিন্তু তারা বোঝার সাথে এর মোকাবিলা করার উপায় বেছে নিতে পারে। এই শব্দগুলো তার মনে শুকনো বক্তৃতার আকারে নয়, বরং বিশ্বকে দেখার তার পদ্ধতির অংশ হিসেবে গেঁথে গিয়েছিল।
তার মা চিন্তিত ছিলেন যখন তিনি দেখলেন যে বাবা আর মেয়ে এমন বিষয়ে বেশি সময় কাটাচ্ছেন যা তিনি একটি বাচ্চার জন্য ভারী মনে করতেন। তিনি ভয় পেয়েছিলেন যে সে অতিরিক্ত চাপ বা খুব সতর্ক মানসিকতা নিয়ে বড় হবে। কিন্তু যখন তিনি দেখলেন যে বাবা আর মেয়ে কিভাবে সংযুক্ত, যখনই সে একটি কঠিন সিমুলেশন অনুশীলন সমাধান করত, তখন তাদের চোখে যে ছলকানি দেখতেন তা দেখে তিনি বুঝলেন যে এটা মুখস্থ করানো নয়, বরং এক নিরাময় প্রক্রিয়া ছিল। তাদের পরিবার আদর্শ ছিল না, কিন্তু যখন তারা তিনজন একসাথে বসে ভবিষ্যৎ, স্বপ্ন আর পৃথিবী কতটা বড় সেই বিষয়ে কথা বলত, তখন সেই ছোট বাড়িটা আরও উষ্ণ হয়ে উঠত। প্রতিবার যখন তাকে একটি ঘটনা সিমুলেশন দেখানো হতো, তখন সে ভয় পেত না। সে কেবল জানতে আগ্রহী ছিল যে ভারসাম্য কিভাবে বজায় রাখতে হয়, সিস্টেম কাজ না করলে বিমানকে কিভাবে নিরাপদ রাখতে হয়, এবং একই সময়ে অনেক কিছু ঘটলে কিভাবে শান্ত থাকতে হয়। তিনি সবসময় এই কথাটির ওপর জোর দিতেন যে একটি ছোট ভুলেরও বড় পরিণতি হতে পারে, কিন্তু সম্পূর্ণ প্রস্তুতি সবসময় বেঁচে থাকার সুযোগ সৃষ্টি করবে। সে এটাকে সেভাবেই বুঝত যেভাবে শিশুরা জীবনকে বোঝে। যদি সে যথেষ্ট অনুশীলন করে তবে সে পারবে, আর যদি তার বাবা তাকে বিশ্বাস করেন তবে সে তাকে হতাশ না করার সবটুকু চেষ্টা করবে। 2 বছর ধরে এই শেখার প্রক্রিয়া অবিরাম চলতে থাকল। সে ধীরে ধীরে প্রতিটি বিস্তারিত বিষয় মনে করে নিল, যেন এটা তার দ্বিতীয় ভাষা। সেই শব্দগুলি যা প্রাপ্তবয়স্কদের শুনতে জটিল লাগত, ল্যান্ডিংয়ের আগে চেকিংয়ের ধাপ পর্যন্ত, সবকিছুই তার চিন্তার একটি পরিচিত অংশ হয়ে গেল। স্কুলে সে তখনও সেই কম কথা বলা, বই পড়তে ভালোবাসে এবং সামাজিকভাবে কিছুটা লাজুক মেয়েটিই ছিল। কিন্তু প্রতিবার যখন সে বাড়ি ফিরত এবং নিজের বাবাকে অধ্যয়ন কক্ষে অপেক্ষা করতে দেখত, তখন সে এক ভিন্ন সংস্করণে পরিণত হতো। আরও আত্মবিশ্বাসী, আরও সক্রিয়, যা কিছু তারা তাকে শেখাতে চাইতেন তা শিখতে প্রস্তুত। তার অনেক সহপাঠী বুঝতে পারত না যে সে কেন বাতাসের গতি, উচ্চতা বা এয়ার স্পিড মডেলের মতো বিষয় পছন্দ করে। কখনো কখনো সে নিজেও জানত না যে তাদের কিভাবে বোঝাবে যে এটা শুধু জ্ঞান ছিল না, বরং সেই বাবার সাথে সংযোগের অনুভূতি ছিল যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসত। যদিও চোটের প্রভাবে পরিবারে এখনও নীরব দুঃখ ছিল, এই ক্লাসগুলি বাবা এবং মেয়ে উভয়কেই জীবনের ছন্দ আবার খুঁজে পেতে সাহায্য করেছিল, আর তার জন্য এই জিনিসগুলি তার বর্তমান ব্যক্তিত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠিল। যেদিন তার লেহ এর জন্য উড়ান ধরার কথা ছিল, তার এক বিকেল আগে তারা তার সাথে অনেকক্ষণ ধরে বসেছিলেন। তিনি কোনো জটিল অনুশীলন বা প্রযুক্তিগত নির্দেশনা দেননি, বরং কেবল জরুরি অবস্থায় শান্ত থাকার বিষয়ে কথা বললেন। তিনি বললেন যে জ্ঞান সবসময় গুরুত্বপূর্ণ, কিন্তু একটি স্থির মানসিকতা আরও বেশি গুরুত্বপূর্ণ। তিনি বললেন যে জীবনে প্রত্যেকে সবকিছুই আগে থেকে প্রস্তুত থাকে না, কিন্তু যে তার দায়িত্ব বোঝে সে জানে যে সঠিক কাজ কিভাবে করতে হয়। সে শুনল এবং মাথা নাড়াল, এই কারণে নয় যে সে তার কথা পুরোপুরি বুঝে গিয়েছিল, বরং এই কারণে যে সে প্রতিটি শব্দে আন্তরিকতা অনুভব করেছিল। যেদিন সে বাড়ি থেকে রওনা হল, তারা তাকে বললেন যে তাকে কেবল নিজের মতো থাকতে হবে, যাত্রা উপভোগ করতে হবে এবং বেশি চিন্তা করতে হবে না। তারা কখনো ভাবেননি যে বাবা আর মেয়ের বিশেষ পাঠগুলি বাস্তবে পরিণত হবে, বিশেষত এমন পরিস্থিতিতে যা প্রাপ্তবয়স্করাও ভয় পান। তাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল যে সে শক্তিশালী হোক এবং নিজেকে বিশ্বাস করতে শেখে। কিন্তু ভাগ্য কখনো কখনো অপ্রত্যাশিত দিকে চলে, আর সেই নীরব অধ্যয়নের ঘণ্টাগুলি, সেই জ্ঞান যা তিনি নিজের জীবনকে আবার তৈরি করার চেষ্টা করতে গিয়ে দিয়েছিলেন, তা তার জন্য এমন এক মুহূর্তে অবলম্বন হয়ে উঠবে যা উড়ান 2028-এর কেউ আশা করেনি। আনিয়া শিখতে থাকল, মনে রাখতে থাকল, বিমান সম্পর্কে বোঝাকে নিজের জীবনের একটি স্বাভাবিক অংশ হিসাবে ধরে নিল। সে কখনো ভাবেনি যে তাকে এই জ্ঞান পরিবারের পরিধির বাইরে ব্যবহার করতে হবে। সে কেবল ভেবেছিল যে এটা তার বাবাকে নিজের কাছে রাখার একমাত্র উপায়, এমন এক অর্থে যা শিশুরা খুব কমই কথায় প্রকাশ করতে পারে। আর এটাই সামনের ঘটনাগুলিকে বিশেষ করে তোলে। এই কারণে নয় যে সে মহান কাজ করার জন্য জন্মেছিল, বরং এই কারণে যে তার লালন পালন নীরবতায়, ভালোবাসা এবং দৃঢ়তা সহকারে হয়েছিল। ভারতের বিশাল জগতে যেখানে লোকেরা ব্যক্তিগত প্রচেষ্টা এবং প্রস্তুতির মূল্যে বিশ্বাস করে, তার গল্প ছোট নোটবুকের পাতা থেকে শুরু হয়েছিল, সরল পাঠ এবং এই বিশ্বাস নিয়ে যে কখনো কখনো সবচেয়ে বড় শক্তি সেই জিনিসগুলি থেকে আসে যার দিকে কেউ মনোযোগ দেয় না। যখন উড়ানের যোগাযোগ সংকেত খুব বেশিক্ষণ নীরব থাকল, তখন বিমান চালনা শিল্পে অভিজ্ঞতা থাকা ব্যক্তিদের জন্য অস্বাভাবিক লক্ষণ দেখা যেতে লাগল। গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন ক্রমাগত কল করতে থাকল, কিন্তু প্রতিটি ফ্রিকোয়েন্সিতে কেবল শূন্যতাই পাওয়া গেল। প্রক্রিয়া অনুযায়ী তারা সাথে সাথে অ্যালার্ম সংকেত জারি করল না,
কারণ ব্যাঘাত কখনো কখনো হস্তক্ষেপ বা হঠাৎ ফ্রিকোয়েন্সি পরিবর্তনের কারণে হয়। তবুও দীর্ঘ নীরবতা ভূমিতে থাকা অনেক কর্মীকে মনে মনে অস্থির করে তুলেছিল, যদিও তারা কি হচ্ছে তা নির্ধারণ করতে পারছিল না। এদিকে যাত্রী কেবিনে পরিবেশ এতটাই শান্ত ছিল যে তা লোকেদের বিভ্রান্ত করছিল যে সবকিছু সুচারুভাবে চলছে। ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের কর্মক্ষেত্রে প্রথম প্রশ্ন তখন উঠতে শুরু করল যখন তারা ককপিট থেকে কোনো প্রতিক্রিয়া পেলেন না। বারবার অভ্যন্তরীণ সিস্টেমের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা সত্ত্বেও সমস্ত কল অন্তহীন নীরবতায় হারিয়ে গেল। ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা আশা করেছিল যে পাইলটরা কোনো প্রযুক্তিগত সমস্যা সামলাচ্ছেন বা সিস্টেম সামঞ্জস্য করতে মনোযোগ দিচ্ছেন, কিন্তু নীরবতা যত দীর্ঘ হতে থাকল উদ্বেগ তত স্পষ্ট হতে থাকল, বিশেষত যখন তারা বুঝতে পারলেন যে প্রথাগত সংকেত অনুযায়ী ককপিটের দরজায় ধাক্কা দেওয়ার পরেও কোনো প্রতিক্রিয়া হল না। যাত্রী কেবিনে পরিবেশ স্বাভাবিক ছিল। লোকেরা বই পড়ছিল, ফোন স্ক্রোল করছিল, ইমেল পরীক্ষা করছিল, মিটিং শিডিউল পরিবর্তন করছিল, সিনেমা দেখছিল, আরাম করার জন্য হেডফোন লাগাচ্ছিল। যেহেতু এই উড়ানটি কেবল কয়েক ঘন্টার ছিল, তাদের কেউই জানত না যে সামনের দুজন পাইলট অচেতন ছিলেন এবং অটো পাইলট সিস্টেম বিমানটিকে কোনো মানবিক নজরদারি ছাড়াই তার যাত্রাপথে ধরে রেখেছিল। প্রতিটি অতিবাহিত মিনিটের সাথে বিমানটি নিয়ন্ত্রণের সম্ভাবনা থেকে আরও দূরে সরে যাচ্ছিল, কিন্তু যাত্রীরা তখনও ভাবছিলেন যে এটি ভারতে প্রতিদিন হওয়া হাজার হাজার অন্যান্য ঘরোয়া উড়ানের মতোই একটি শান্ত উড়ান। সিট 12A-তে আনিয়া তখনও বই পড়ছিল। সে জানত না যে কি ঘটছে। সে তার বাবার কাছ থেকে যোগাযোগ হারানোর ঘটনা সম্পর্কে শুনেছিল, কিন্তু সেগুলি সব সময় পাইলটদের দ্বারা পরিস্থিতি সামলানোর উপায় বোঝানোর জন্য তাত্ত্বিক উদাহরণ ছিল। সে কখনো কল্পনা করেনি যে সে এমন কোনো ঘটনাযুক্ত উড়ানে থাকতে পারে, আর নিশ্চিতভাবেই ভাবেনি যে সে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তার জন্য বিমান চালনা সম্পর্কে জ্ঞান কেবল তার বাবার জগৎকে আরও ভালোভাবে বোঝার একটি উপায় ছিল। সেই পাঠগুলি কখনোই পরীক্ষার জন্য যথেষ্ট গুরুতর পরিস্থিতিতে রাখা হয়নি। কয়েকটি সারি এগিয়ে একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট নীরবে পরবর্তী পদক্ষেপগুলি বিবেচনা করছিলেন। ভারতীয় বিমান চালনায় সমস্ত প্রক্রিয়া সাবধানে মানসম্মত করা হয়, বিশেষত সেই ক্ষেত্রে যেখানে পাইলটদের সাথে যোগাযোগ করা যায় না। তারা জানতেন যে তাদের সরাসরি তদন্ত করতে হবে, যদিও এমনটা খুব কমই হয়। কিন্তু বাস্তবতা হল যে প্রত্যেকে আশা করছিল যে যখন তারা দরজা খুলবে তখন তারা দুজন পাইলটকে সিস্টেম নিয়ে ব্যস্ত বা গ্রাউন্ডের সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করতে দেখবেন। এর বিপরীত সত্যটি কর্মীদের অবিশ্বাসের পরিস্থিতিতে ফেলে দিল। দুজন পাইলটই অচেতন ছিলেন এবং তাদের জ্ঞান ফেরার কোনো লক্ষণ ছিল না। অটো পাইলট সিস্টেম তখনও উচ্চতা ও দিক স্থির ধরে রেখেছিল, কিন্তু এর মানে এইও ছিল যে কোনো হস্তক্ষেপ ছাড়াই বিমানটি ততক্ষণ তার পথে চলতে থাকবে যতক্ষণ না তার জ্বালানি শেষ হয়ে যায়। যখন এই তথ্য প্রধান ফ্লাইট অ্যাটেন্ডেন্টের কর্মক্ষেত্রে পৌঁছাল, তখন সবাই হতবাক হয়ে গেল। তারা এর মানে ভালোভাবে বুঝতেন। একটি বিমান যাতে কোনো সচেতন পাইলট নেই, গ্রাউন্ডের সাথে কোনো যোগাযোগ নেই এবং 1000-এর বেশি যাত্রীর মধ্যে কেউই নিয়ন্ত্রণ করতে সক্ষম নয়। এই সত্যটি এক মুহূর্তে মেনে নেওয়ার জন্য খুব বড় ছিল, কিন্তু তারা জানতেন যে তাদের আতঙ্কিত হওয়ার অধিকার নেই। শিল্পে ভয় ছড়িয়ে পড়া থেকে রোধ করার জন্য শান্ত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু সবচেয়ে অভিজ্ঞ ব্যক্তিরাও এমন পরিস্থিতির সম্মুখীন হওয়ার সময় ভারী চাপ অনুভব করছিলেন, যার কোনো স্পষ্ট পূর্ব উদাহরণ ছিল না। যখন প্রধান ফ্লাইট অ্যাটেন্ডেন্ট যাত্রী কেবিনের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, তখন তিনি বুঝলেন যে তিনি একবারে খুব বেশি তথ্য প্রকাশ করতে পারবেন না, তবে তিনি চুপও থাকতে পারতেন না। উড়ানের অভিজ্ঞতা থাকা কারো সন্ধান করাই একমাত্র জিনিস ছিল যা কিছু আশা আনতে পারত। তবুও তিনি জানতেন যে এর সম্ভাবনা এত কম ছিল যে তা প্রায় শূন্যের সমান, কিন্তু শত শত মানুষের মধ্যে তাকে চেষ্টা করতেই হতো। যখন তিনি পরিস্থিতি ঘোষণা করার জন্য নিজের কণ্ঠস্বর তুললেন, তখন প্রথমে কোনো যাত্রী পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারলেন না। যখন তারা পরের অনুরোধগুলি শুনলেন, তখনই তারা উপলব্ধি করলেন যে এটি কোনো পরীক্ষা ছিল না, বরং কর্মীদের পক্ষ থেকে সাহায্যের এক বাস্তব আবেদন ছিল। যে মুহূর্তে এই প্রশ্নটি জিজ্ঞাসা করা হলো যে কেউ বিমান ওড়াতে জানেছি না, পুরো যাত্রী কেবিন স্তব্ধ নীরবতায় ডুবে গেল। তারা জানতেন যে পাইলটরা সাড়া দিচ্ছেন না, তারা জানতেন যে যোগাযোগ ব্যবস্থা কাজ করছে না, এবং তারা বুঝেছিলেন যে সব কিছু ধীরে ধীরে একটি অপ্রত্যাশিত দিকে যাচ্ছে। লোকেরা এমন কাউকে খুঁজতে চারপাশে তাকালো যে উঠে দাঁড়াতে পারে, কিন্তু কেউ ছিল না।
যাদের সেনাবাহিনীতে বা বিনোদনমূলক সিমুলেশন ফ্লাইটে কিছুটা অভিজ্ঞতা ছিল তারাও কথা বলার সাহস পেলেন না, কারণ তারা জানতেন যে তারা একটি বড় বাণিজ্যিক বিমানে এত ভারী দায়িত্ব নিতে পারবেন না। নিজের সীমাবদ্ধতার সত্যতা আগের চেয়েও স্পষ্ট হয়ে ওঠে। আনিয়া প্রতিটি শব্দ শুনল, আর তার বাবার পাঠ থেকে একটি পরিচিত অনুভূতি হঠাৎ ফিরে এলো। সে এই পরিস্থিতিকে সেভাবে বুঝত যেভাবে কেবিনে খুব কম লোক বুঝতে পারত। যখন কোনো রেডিও থাকে না, তখনও পাইলটদের সামলানোর একটি পদ্ধতি থাকে। যখন পাইলটরা অক্ষম হয়ে যান, তখনও এমন মূল্যায়ন পদ্ধতি থাকে যা বিমানকে নিরাপদ রাখার জন্য নেওয়া যেতে পারে। কিন্তু সেই সব কিছুর জন্য এমন একজন ব্যক্তির প্রয়োজন ছিল যিনি ককপিট সিস্টেম পড়তে জানেন, যিনি প্যারামিটারগুলি বোঝেন এবং বিমানের অবস্থা নির্ধারণ করতে জানেন। আনিয়া কখনো ভাবেনি যে সে সেই ব্যক্তি হবে, কিন্তু যখন সে পুরো যাত্রী কেবিনকে ভারী নীরবতায় ডুবে যেতে দেখল, তখন সে জানল যে তার বাবা যে মুহূর্তের কথা উল্লেখ করেছিলেন তা যে কোনো কল্পনার চেয়ে আরও হঠাৎ এবং আরও কঠোরভাবে এসেছে। তার মনে সেই শব্দগুলো ছিল যার ওপর তিনি জোর দিয়েছিলেন, জ্ঞান তখনই মূল্যবান হয় যখন আপনি জানেন যে এটিকে সঠিক সময় কিভাবে ব্যবহার করতে হয়। তার জন্য অতীতের অধ্যয়নের ঘণ্টাগুলি কেবল অনুশীলন ছিল, কিন্তু এখন সেগুলি শত শত মানুষের জীবন ও মৃত্যুর মধ্যে নির্ণায়ক কারণ হয়ে উঠল। যখন প্রধান ফ্লাইট অ্যাটেন্ডেন্ট যাত্রীদের কাছ থেকে প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছিলেন, তখন সবাই আশা করছিল যে কোনো অভিজ্ঞ প্রাপ্তবয়স্ক উঠে দাঁড়াবেন, কিন্তু কেউ ছিল না। এই সত্যটি তাকে এক অদ্ভুত ভার অনুভব করালো যা তার ওপর নেমে এসেছিল। তিনি এখনও জানতেন না যে যা কিছু হতে চলেছে তা তার জীবনকে দেখার পদ্ধতিকে সম্পূর্ণরূপে বদলে দেবে। সে কেবল এটাই জানত যে যদি সে চুপ থাকে তবে কেউই বিমানটিকে সঠিক পথে ফিরিয়ে আনতে সক্ষম হবে না, আর যদি সে কথা বলে তবে তাকে এমন একটি চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে যা সে যা কিছু শিখেছিল তার থেকেও অনেক বেশি। সেই সাধারণ দেখতে মুহূর্তে বিভ্রান্ত প্রাপ্তবয়স্কদের ভিড়ে ভরা কেবিনের মাঝে একটি মেয়ে বুঝতে শুরু করেছিল যে কখনো কখনো তাকেই সিদ্ধান্ত নিতে হয়, এবং সেই সিদ্ধান্ত এমন একটি যাত্রার দিকে নিয়ে যাবে যা এই ফ্লাইটে কেউ কল্পনাও করেনি। যে মুহূর্তে প্রধান ফ্লাইট অ্যাটেন্ডেন্ট দ্বিতীয়বার ডাকলেন, যাত্রী কেবিনের নীরবতা অন্য যে কোনো কিছুর চেয়েও ভারী হয়ে উঠল। লোকেরা আতঙ্কিত চোখে একে অপরের দিকে তাকালো, আশা করল যে বিমান চালনা সম্পর্কে জানেন এমন কেউ দায়িত্ব নিতে এগিয়ে আসবেন। কিন্তু যত বেশি চোখ প্রত্যাশায় অপেক্ষা করল, ততই আশা হতাশায় ডুবে গেল। কেউই সেই আহ্বানে সাড়া দিতে পারল না, কোনো আত্মবিশ্বাসী প্রতিক্রিয়া এলো না। একটি বড় বাণিজ্যিক বিমান যেখানে ১৬০ জনেরও বেশি লোক আরোহণ করেছিল, এবং তবুও এমন একজনও ব্যক্তি ছিল না যিনি জরুরি পরিস্থিতিতে পাইলটের স্থান নিতে পারেন। এই বাস্তবতা উদ্বেগটিকে এক অদৃশ্য তরঙ্গের মতো ছড়িয়ে দিল, যা কেউ আটকাতে পারল না। প্রধান ফ্লাইট অ্যাটেন্ডেন্ট বুঝতে পারলেন যে দেরিতে পরিস্থিতি আরও বিপজ্জনক হতে পারে। তার এমন কাউকে খুঁজে বের করা দরকার ছিল যে সামান্যতম আশাও আনতে পারে, এমনকি সেই আশা যদি এতটাই দুর্বল হয় যে বিশ্বাস করা কঠিন। সেই সংকীর্ণ করিডরের মধ্যে তার প্রতিটি পদক্ষেপ পেশাদার দায়িত্ব এবং সেই ব্যক্তির দৃঢ়তা দ্বারা সমর্থিত ছিল যিনি শিল্পে দশক ধরে আজ করেছেন। কিন্তু এইবার তার অভিজ্ঞতা একটি নিরাপদ সমাধান তৈরি করতে সাহায্য করতে পারত না যতক্ষণ না কেউ কথা বলত। পাইলট অজ্ঞান, যোগাযোগ বিচ্ছিন্ন, গ্রাউন্ড কন্ট্রোল বিমানের অবস্থান হারিয়ে ফেলেছে, এবং সময় কল্পনার চেয়েও দ্রুত গতিতে চলে যাচ্ছিল। অটো পাইলট সিস্টেম তখনও গতিপথ বজায় রেখেছিল, কিন্তু এটি জীবনের গ্যারান্টি ছিল না। এটি কেবল জিনিসগুলি আরও খারাপ হওয়ার আগে সময় বাড়াচ্ছিল। যাত্রী কেবিনে উদ্বিগ্ন ফিসফিসানি প্রতিধ্বনিত হতে লাগল। কেউ কেউ তাদের ফোনে সিগন্যাল খোঁজার চেষ্টা করল, যেন মোবাইল নেটওয়ার্ক পরীক্ষা করলে তারা কোনো উত্তর পেতে পারে। কেউ কেউ চোখ বন্ধ করে প্রার্থনা করল, আশা করল যে এই ঘটনাটি কেবল একটি অস্থায়ী ভুল বোঝাবুঝি। কিছু বয়স্ক লোক ফিসফিস করে পাশের লোকদের জিজ্ঞাসা করল যে তারা কি ভুল শুনেছে, কিন্তু সত্যটা এতটাই স্পষ্ট ছিল যে কেউ তা অস্বীকার করতে পারল না। কিছু তরুণ যাত্রী নিজেদের নিয়ন্ত্রণ হারাতে শুরু করল। নিয়ন্ত্রণের অভাবের অনুভূতি তাদের এই সম্ভাবনার সামনে বিভ্রান্ত করে তুলল যে বিমানটি সত্যি কোনো অপারেটর ছাড়াই চলছে। এর মধ্যে আন্না প্রধান ফ্লাইট অ্যাটেন্ডেন্টের প্রতিটি শব্দ স্পষ্টভাবে অনুভব করল, যেন সেগুলি সরাসরি তাকেই সম্বোধন করা হচ্ছে, যদিও তিনি তার নাম নেননি। তার বাবার শেখানো পাঠগুলি অদ্ভুত উপায়ে ফিরে এলো, যেন তার স্মৃতিশক্তি সমস্ত প্রয়োজনীয় তথ্য স্বয়ংক্রিয়ভাবে সাজিয়ে নিচ্ছিল। সে চিৎকার বা কথোপকথন শুনছিল না, বরং কেবল তার বাবার পরিচিত সতর্কতা শুনছিল। যখন যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে এবং পাইলটদের কোনো সমস্যা হয়, তখন সমস্ত পদ্ধতি আরও জটিল হয়ে ওঠে। কিন্তু বিমানটিকে নিরাপদ রাখার উপায় এখনও আছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ, এমন একজন থাকতে হবে যে সিস্টেম পড়তে জানে, পরিস্থিতি মূল্যায়ন করতে জানে এবং বোঝে যে বিমানটি কি করছে। আর যখন সবাই চুপ ছিল, সেই প্রশ্নটি তার মনে আরও স্পষ্টভাবে প্রতিধ্বনিত হল, যদি কেউ এগিয়ে না আসে তবে এই ফ্লাইটের সমস্ত লোকের কি হবে? আন্না দ্বিধা করল। সে জানত যে তার জ্ঞানকে একজন পাইলটের বাস্তব অভিজ্ঞতার সাথে তুলনা করা যায় না, কিন্তু সে এটাও জানত যে তার ১২ বছর বয়স হওয়া সত্ত্বেও এই ক্যাবিনের কেউই তার চেয়ে বিমানটিকে বেশি বোঝে না। দায়িত্বের অনুভূতি এই কারণে আসেনি যে সে কিছু দেখাতে বা প্রমাণ করতে চেয়েছিল, বরং এই কারণে যে সে সত্যিই বুঝতে পারছিল যে এই মুহূর্তে চুপ থাকা মানে সবাইকে ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া হবে। তার স্পষ্ট মনে ছিল অনুশীলনের প্রতিটি ঘণ্টা, তার বাবার দ্বারা সেট করা প্রতিটি সিমিউলেশন এবং প্রতিটি পরীক্ষা যেখানে তিনি তাকে সঠিক করার পরেও আবার গণনা করতে বলেছিলেন। সেই সব কিছুর উদ্দেশ্য কখনোই এই মুহূর্তের জন্য প্রস্তুত হওয়া ছিল না, কিন্তু তারা এমন জিনিসে পরিণত হয়েছিল যা থেকে সে মুখ ফিরিয়ে নিতে পারত না। যখন প্রধান ফ্লাইট অ্যাটেন্ডেন্ট তার আসনের কাছে ফিরে এলেন, তার কণ্ঠে উদ্বেগ স্পষ্ট ছিল। তিনি তার প্রস্তাবটি পুনরাবৃত্তি করলেন। এইবার তার কণ্ঠস্বর শান্ত ছিল, কিন্তু তাতে এমন একটি তাৎক্ষণিকতা ছিল যা যে কেউ শুনলে বুঝতে পারত যে তিনি ফ্লাইটটিকে সম্মিলিত আতঙ্কের মধ্যে পড়তে বাধা দেওয়ার চেষ্টা করছেন। তিনি যাত্রীদের শান্ত রাখার জন্য নিজেকে শক্ত দেখাতে চেষ্টা করলেন, কিন্তু তার চোখের গভীরে আন্না অনুভব করল যে কিছু নিয়ন্ত্রণহীন হতে চলেছে। কাছে বসা একজন মধ্যবয়সী ব্যক্তি ফিসফিস করে বললেন যে তিনি সেনাবাহিনীতে হেলিকপ্টার উড়িয়েছেন, কিন্তু ২০ বছরেরও বেশি সময় ধরে তিনি কোনো উড়ন্ত সরঞ্জাম স্পর্শ করেননি। প্রধান ফ্লাইট অ্যাটেন্ডেন্ট আরও কিছু জিজ্ঞাসা করার আগেই তিনি মাথা নাড়লেন। তিনি ভালোভাবেই জানতেন যে তিনি যা শিখেছিলেন তা অনেক বেশি জটিল নিয়ন্ত্রণ ব্যবস্থা সহ একটি বাণিজ্যিক বিমানে প্রয়োগ করা যেতে পারে না। এমনকি ছোট বিমানের অভিজ্ঞতা আছে এমন পাইলটদেরও সম্পূর্ণ ভিন্ন ককপিটে কাজ করতে অসুবিধা হতো। ক্যাবিনে কারো কাছেই এগিয়ে যাচ্ছিল তাকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব নেওয়ার আত্মবিশ্বাস ছিল না। একটি মেশিন যা কয়েক ডজন টন ওজনের ছিল এবং আকাশে উড়ছিল। প্রধান ফ্লাইট অ্যাটেন্ডেন্ট সেই ব্যক্তিকে ধন্যবাদ জানাতে মাথা নত করলেন, যদিও তার উত্তরে কোনো সমাধান এলো না। তিনি একটি গভীর শ্বাস নিলেন এবং বিমানের পেছনের দিকে যাওয়ার আগে আরও সাহস সঞ্চয় করলেন, যেখানে তিনি আশা করেছিলেন যে তিনি কিছু অভিজ্ঞতা আছে এমন কাউকে খুঁজে পেতে পারেন। কিন্তু এই আশা দ্রুত ম্লান হয়ে গেল যখন তিনি দায়িত্ব নিতে প্রস্তুত কাউকে খুঁজে পেলেন না। অসহায়ত্বের অনুভূতি বাড়ল যখন তিনি বুঝতে পারলেন যে এই মুহূর্তে বিমানটির একজন নিয়ন্ত্রকের সবচেয়ে বেশি প্রয়োজন, সেই মুহূর্তেই কেউই সাড়া দিতে সক্ষম ছিল না। সেই অন্তহীন মনে হওয়া মুহূর্তগুলির মধ্যে আন্না জানত যে সে আর অপেক্ষা করতে পারবে না। তার বিশ্বাস ছিল না যে সে সবকিছু সুচারুভাবে করতে পারবে, কিন্তু সে কিছু না করার ঝুঁকি ভালোভাবেই বুঝতে পারছিল। তার বাবা বলেছিলেন যে জরুরি পরিস্থিতিতে কারো নিখুঁত হওয়ার দরকার নেই, তাদের কেবল জানতে হবে কি সঠিক, এবং যখন অন্যান্য সমস্ত বিকল্প বন্ধ হয়ে যায় তখন কাজ করার সাহস করতে হবে। এই সময় যখন সমস্ত প্রাপ্তবয়স্কেরা বিভ্রান্ত ছিল, তার জন্য সঠিক কাজটি আগের চেয়েও বেশি স্পষ্ট হয়ে উঠল। যখন প্রধান ফ্লাইট অ্যাটেন্ডেন্ট করিডোরের কাছে ফিরে এলেন, আন্না উঠে দাঁড়াল। সে জানত না যে সে কি বলবে বা তাকে কিভাবে দেখা হবে। সে কেবল এটাই জানত যে যদি সে কথা না বলে তবে সে চিরকাল আফসোস করবে। প্রতিটি পার্ট যা সে কখনো কেবল তত্ত্ব বলে মনে করেছিল, হঠাৎ এই পরিস্থিতির একমাত্র চাবিকাঠি হয়ে উঠল। এবং যদিও তার হৃদয় ব্যর্থ হওয়ার সম্ভাবনায় ভারাক্রান্ত ছিল, সে এটাও বুঝল যে তার ব্যর্থতা অন্য কারো চেষ্টা না করার চেয়েও ভালো। দীর্ঘ নীরবতার কারণে শত শত লোকের হতাশ হওয়ার সম্ভাবনা তাকে অন্য কিছু বেছে নিতে দিল না। প্রধান ফ্লাইট অ্যাটেন্ডেন্ট অবাক হয়ে তার দিকে তাকালেন, তার কথা শুনে। এই কারণে নয় যে সে খুব ছোট ছিল, বরং এই কারণে যে তার কণ্ঠে এমন একটি নিশ্চয়তা ছিল যা এই সময়ে প্রাপ্তবয়স্কদের মধ্যে খুঁজে পাওয়া কঠিন। তিনি সঙ্গে সঙ্গে বিশ্বাস করলেন না, কিন্তু তার প্রতিটি কথায় তিনি প্রকৃত উপলব্ধি চিনতে পারলেন। তার চোখে কিছু ছিল, সংকল্প এবং নিয়ন্ত্রিত ভয়ের একটি সংমিশ্রণ, যা তাকে থামতে এবং মনোযোগ সহকারে শুনতে বাধ্য করল। সেই মুহূর্তে চুপচাপ ছড়িয়ে পড়া বিশৃঙ্খলার মাঝে একটি মেয়ে মাথা নত করার পরিবর্তে উঠে দাঁড়াল এবং সেই ছোট মনে হওয়া কাজটি ফ্লাইট ২০২৮-এর ভাগ্যের পুরো দিকটি উল্টে দিল। আন্না জানত না যে সামনে কি অপেক্ষা করছে, কিন্তু সে জানত যে সে এমন একটি পথে পা রেখেছে যেখান থেকে ফিরে আসা সম্ভব নয়, এমন একটি পথ যা বিশ্বের খুব কম লোককেই হাঁটতে হয়েছে। এবং এই ফ্লাইটে সে এটাই ছিল যার কাছে এর মোকাবেলা করার জন্য পর্যাপ্ত জ্ঞান ছিল।
আন্নার কথা শেষ হওয়ার সাথে সাথে যাত্রী কেবিন এক অবর্ণনীয় নীরবতায় ডুবে গেল। কেউই আশা করেনি যে পরের বক্তা একটি শিশু হবে। তার উপস্থিতি অনেককে হতবাক করে দিল। তারা জানত না কিভাবে প্রতিক্রিয়া জানাতে হয়। কিছু যাত্রী একে অপরের দিকে তাকালো, মনে করল যে সে কেবল ভয় পেয়ে গেছে বা প্রধান ফ্লাইট অ্যাটেন্ডেন্টের আহ্বানের পুরো অর্থ বোঝেনি। এমন পরিস্থিতিতে যেখানে প্রাপ্তবয়স্করাও হতবাক ছিল, একটি শিশুর দায়িত্ব নিতে অবিশ্বাস্য লাগছিল। কিন্তু সেই উদ্বেগ এবং সন্দেহে ভরা চোখের মাঝে আন্না জানত যে সে তার কথা ফিরিয়ে নিতে পারবে না। প্রধান ফ্লাইট অ্যাটেন্ডেন্ট প্রথমে তাকে বিভ্রান্ত চোখে দেখলেন, কিন্তু যখন তিনি তাকে ককপিট সম্পর্কিত আরও তথ্য সম্পর্কে কথা বলতে শুনলেন, তখন তিনি বুঝতে পারলেন যে তার সামনে যা ছিল তা কেবল একটি শিশুর আবেগ নয়। তার কণ্ঠস্বর কাঁপছিল না যেমন শিশুরা সাধারণত সাহসী হওয়ার চেষ্টা করার সময় করে, বরং তাতে একটি স্পষ্ট একাগ্রতা ছিল যা দেখাচ্ছিল যে সে জানে সে কি করছে। তিনি শান্তভাবে আরও কিছু প্রশ্ন জিজ্ঞাসা করলেন, এমন প্রশ্ন যার ভুল উত্তর দেবে বা দ্বিধা করবে যে কোনো অপ্রশিক্ষিত ব্যক্তি। কিন্তু তার প্রতিটি উত্তর ছিল সুসংহত, সংক্ষিপ্ত এবং নির্ভুল, যেন এইগুলি সেই জিনিস যা শিখেছিল, মুখস্থ করেছিল এবং শত শতবার পরীক্ষা করেছিল। সেনাবাহিনীতে কাজ করা লোকটি, যিনি আগেই স্পষ্ট অস্বীকার করেছিলেন, একটি শিশুর মুখ থেকে পেশাদার পরিভাষা শুনে আস্তে আস্তে তার ভ্রু কোঁচকালেন। যদিও তার অভিজ্ঞতা এই ধরনের বড় বাণিজ্যিক বিমান নিয়ন্ত্রণ করার জন্য উপযুক্ত ছিল না, তবুও তিনি ককপিট সিস্টেম সম্পর্কে মৌলিক পরিভাষা বুঝতেন। যখন তিনি তাকে সেই অংশগুলি এবং পদ্ধতিগুলির উল্লেখ করতে শুনলেন যা অনেক প্রাপ্তবয়স্ক কখনো শুনেনি, তখন তিনি তার বিস্ময় উকাতে পারলেন না। তিনি প্রধান ফ্লাইট অ্যাটেন্ডেন্টের দিকে তাকালেন, যেন নিশ্চিত করতে চাইলেন যে তিনি ভুল শোনেননি। কিন্তু সেই নিশ্চিতীকরণ এলো যখন তিনি সিদ্ধান্ত নিলেন যে তার সক্ষমতায় বিশ্বাস করা ছাড়া তার আর কোনো বিকল্প নেই। যখন তাকে সামনের দিকে ডাকা হলো, তখন পুরো কেবিনে একটি উত্তেজনাপূর্ণ পরিবেশ বিরাজ করল। যদিও কেউ বলেনি, সবাই বুঝেছিল যে এটি একটি আদর্শ পছন্দ ছিল না, কেবলমাত্র অবশিষ্ট সমাধান যখন অন্যান্য সমস্ত সম্ভাবনা শেষ হয়ে দিয়েছিল। এমনকি যারা বিমান চালনা সম্পর্কে কিছুই জানত না, তারাও বোঝার জন্য যথেষ্ট ছিল যে একটি যাত্রীবাহী বিমানের ককপিট সিস্টেম পরীক্ষা বা ভাগ্যের ওপর নির্ভর করার জায়গা নয়। কিন্তু তাদের মধ্যে কে তার স্থান নিতে পারত? কেউ না। এবং সেই অকল্পনীয় মুহূর্তে তাদের সেই সামান্য আশার ওপর নির্ভর করতে হলো যা একটি শিশু তার সাথে এনেছিল। এগিয়ে যাওয়ার সময় আন্না অনেক ভিন্ন ফিসফিসানি শুনল। কেউ আতঙ্ক প্রকাশ করল, কেউ স্পষ্ট সন্দেহ দেখালো, এবং কেউ তো এমনও বলল যে তাদের জীবন একটি শিশুর হাতে সঁপে দেওয়া অগ্রহণযোগ্য। কিন্তু সেই শব্দগুলির মাঝেও তখনও নরম কণ্ঠস্বর ছিল, বলছিল যে এই পরিস্থিতিতে বিমান সম্পর্কে সবচেয়ে বেশি জানে এমন যে কোনো ব্যক্তিকে সুযোগ দেওয়ার অধিকার আছে। এতে তার কাঁধের চাপ কমল না, কিন্তু এটি তাকে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করল। যখন সে ককপিট এলাকার কাছে পৌঁছাল, আন্না দেখল যে লোকটি নিজেকে প্রাক্তন হেলিকপ্টার পাইলট বলেছিল সে অপেক্ষা করছিল। সে তাকে এখন আর একটি শিশু হিসেবে দেখছিল না, বরং এমন একজন ব্যক্তি হিসেবে দেখছিল যিনি তার বয়সের চেয়েও বেশি একটি মিশনে যেতে চলেছেন। তিনি পুনরাবৃত্তি করলেন যে তিনি এই ধরনের বিমান নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু প্রয়োজনে তিনি সহায়তার জন্য প্রস্তুত ছিলেন। এই তৎপরতা কেবল একটি বড় উৎসাহ ছিল না, বরং একটি নীরব নিশ্চিতীকরণও ছিল যে সে যা বলেছিল তা কোনো ঠাট্টা ছিল না। প্রধান ফ্লাইট অ্যাটেন্ডেন্ট দুজনকে ককপিটে নিয়ে গেলেন। যখন দরজা খুলল, তখন দুই অজ্ঞান পাইলটের ছবি সবকিছু আরও ভারী করে তুলল। কেউ আর কিছু বলল না, কিন্তু সবাই বুঝল যে এই মুহূর্তটি ফ্লাইটের ভাগ্যের একটি মোড়কে চিহ্নিত করে, এবং এখন তাদের ছাড়া আর কেউ সাহায্য করতে পারত না। তার পিছনের লোকটি প্রথমে ভিতরে গেল, দ্রুত স্বাভাবিক অবস্থা পরীক্ষা করল, তারপর তার মতামতের জন্য ফিরল। কেউ তাকে নির্দিষ্ট কিছু করতে বলেনি, কিন্তু দুজনের চোখই তার দিকে নিবদ্ধ ছিল, যেন তাদের বিশ্বাস ছিল যে সে জানে এরপর কি করতে হবে। আন্না ককপিটের চারপাশে তাকালো এবং অনুভব করল যে সবকিছু ঠিক তেমনই ছিল যেমন তার বাবা তাকে শিখিয়েছিলেন। কন্ট্রোল প্যানেল সিমিউলেশন মডেলগুলির চেয়ে বড় এবং আরও জটিল ছিল যা সে অনুশীলন করেছিল, কিন্তু মৌলিক সিস্টেমগুলি একই ছিল। নেভিগেশন স্ক্রিন, ইঞ্জিন প্যারামিটার, সতর্কতা সিস্টেম, অটোপাইলট কন্ট্রোল প্যানেল এবং যোগাযোগ সম্পর্কিত ফাংশন বোতাম। যদিও তারা গ্রাউন্ডের সাথে যোগাযোগ করতে পারছিল না, বিমানটি তখনও অটোপাইলট মোড অনুযায়ী একটি স্থিতিশীল অবস্থা বজায় রেখেছিল। এর মানে হলো যে বিমানটি পড়ে যাচ্ছিল না,
কিন্তু এর মানে এটাও ছিল যে কেউই দিক পরিবর্তন করতে বা নতুন বিমানক্ষেত্রের কাছে আসার সময় মোকাবিলা করতে পারত না। সে শেখা জিনিস অনুযায়ী পরিস্থিতি বিশ্লেষণ করা শুরু করল। প্রথম কাজটি ছিল সামগ্রিক পরিস্থিতি পরীক্ষা করা। বিমানটি এখনও একটি স্থিতিশীল উচ্চতা বজায় রেখেছিল এবং ইঞ্জিনের কার্যকারিতায় কোনো অস্বাভাবিক ইঙ্গিত ছিল না। দ্বিতীয় কাজটি ছিল প্রয়োজনে ম্যানুয়াল নিয়ন্ত্রণের সক্ষমতা মূল্যায়ন করা। এই চিন্তাগুলি চূড়ান্ত সিদ্ধান্ত ছিল না, কিন্তু প্রথম প্রয়োজনীয় পদক্ষেপ ছিল। যেমন তার বাবা একবার উল্লেখ করেছিলেন, যে কোনো পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার আগে এটা বোঝা জরুরি যে বিমানটি কি করছে। তার পাশে দাঁড়ানো লোকটি যদিও বাণিজ্যিক ফ্লাইট নিয়ন্ত্রণ সম্পর্কে অপরিচিত ছিল, তবুও তার মূল্যায়নে নির্ভুলতা চিনতে পারার মতো যথেষ্ট অভিজ্ঞ ছিল। তিনি কোনো আপত্তি করলেন না, বরং তার পুরো মনোযোগ তার প্রতিটি কথার উপর কেন্দ্রীভূত করলেন, যেন সে একাই ছিল যে এই অপ্রত্যাশিত পরিস্থিতিতে পথ প্রদর্শকের ভূমিকা পালন করতে পারে। আর প্রধান ফ্লাইট অ্যাটেন্ডেন্ট যদিও প্রথমে তখনও উদ্বিগ্ন ছিলেন, ধীরে ধীরে অনুভব করলেন যে তার এই শান্ততা এমন কিছু নয় যা শিশুরা সাধারণত বিপদের সম্মুখীন হলে দেখায়। পিছনের যাত্রী কেবিনে একটি শিশু ককপিটে প্রবেশ করছে, এই বিশ্বাস অনেককে আরও বেশি ভীত করে তুলল। কেউ কেউ তর্ক শুরু করল যে তাদের জীবন একটি অকল্পনীয় জিনিসের উপর নির্ভর করছে কিনা। কিন্তু সেই বিভ্রান্ত পরিবেশে তখনও কিছু লোক ছিল যারা অনুভব করল যে এটি এমন একটি পরিস্থিতি যেখানে মস্তিষ্ক স্বাভাবিক নিয়মের উপর নির্ভর করতে পারে না। কারণ যখন অন্য কোনো বিকল্প ছিল না, তখন একমাত্র জিনিস যা অবশিষ্ট ছিল তা ছিল আশা। আশা যে একটি ছোট মেয়ে তার প্রাক্তন পাইলট বাবার কাছ থেকে যে জ্ঞান শিখেছিল তা পার্থক্য তৈরি করতে পারে। ককপিটে আন্না বুঝল যে সে পিছিয়ে যেতে পারবে না। এই কারণে নয় যে কেউ তাকে বাধ্য করেছিল, বরং এই কারণে যে সে জানত যদি সে চেষ্টা না করে তবে অন্য কেউ সে যা করছে তা করতে পারবে না। তার কোনো বাস্তব অভিজ্ঞতা ছিল না, কিন্তু তার কাছে এমন কিছু ছিল যা পুরো যাত্রী কেবিনের কারো কাছে ছিল না: সিস্টেমের বোঝাপড়া, বিশ্লেষণ করার ক্ষমতা এবং এমন একজন শিক্ষক দ্বারা আন্তরিকভাবে শেখানো পাঠ যিনি বিমান চালনা শিল্পে তার পুরো জীবন কাটিয়েছেন। একটি শিশুর জন্য এই অনুভব করা যে সে শত শত লোকের একমাত্র আশা এমন একটি বোঝা ছিল যা গ্রহণ করা সহজ ছিল না। কিন্তু তার হৃদয়ের গভীরে সে জানত যে এটি ভয়ের কথা চিন্তা করার সময় নয়, এটি সময় ছিল তার যা কিছু আছে, তা কম হোক বা বেশি, তা ব্যবহার করার, সঠিক কাজটি করার। এবং যে মুহূর্তে সে সহকারী পাইলটের আসনে বসল, এই গল্পের সব কিছু আনুষ্ঠানিকভাবে পরিবর্তিত হল। কেবল তার জন্য নয়, বরং ফ্লাইট 2028-এর সেই সমস্ত লোকদের জন্য যারা একটি চমৎকারের অপেক্ষা করছিল। যে মুহূর্তে সে প্রকৃত নিয়ন্ত্রণ কক্ষের মুখোমুখি হল, আন্না অনুভব করল যে বাড়ির ছোট ঘরে শেখার সমস্ত কিছু একসাথে ফিরে এসেছে। সংখ্যা, কাজ এবং পদ্ধতি যা বই এবং সিমুলেশন থেকে শেখা হয়েছিল এখন তার চোখের সামনে জীবন্ত হয়ে উঠল। এখন সেগুলি তাত্ত্বিক অনুশীলন নয়, বরং বাস্তব দায়িত্বে পরিণত হল। যদিও পরিস্থিতির ভারে তার হৃদয় ভারাক্রান্ত ছিল, তার মন একটি অদ্ভুত উপায়ে কাজ করছিল, স্পষ্ট, সুসংগঠিত এবং তাকে যা শেখানো হয়েছিল তার সাথে যুক্ত। কারণ যদি একটি জিনিস তার বাবা জোর দিয়েছিলেন, তবে তা ছিল জ্ঞানের ওপর ভিত্তি করে শান্ত থাকার ক্ষমতা যা জীবন এবং মৃত্যুর সিদ্ধান্ত নিতে পারে। সে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্যারামিটারগুলি পরীক্ষা করে শুরু করল। অটো পাইলট সিস্টেম তখনও নির্ধারিত স্তরের আশেপাশে একটি স্থিতিশীল উচ্চতা বজায় রেখেছিল। জ্বালানি আরও কয়েক ঘন্টার ফ্লাইটের জন্য যথেষ্ট ছিল, কিন্তু অনির্দিষ্টকাল ধরে ঘুরে বেড়ানোর জন্য যথেষ্ট ছিল না। একমাত্র নিশ্চিত বিষয় ছিল যে বিমানটি তার মূল গন্তব্য লেহ পর্যন্ত চালিয়ে যেতে পারবে না, কারণ রুট সামঞ্জস্য করার জন্য এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করার কেউ ছিল না। এর মানে হল যে তাদের যত তাড়াতাড়ি সম্ভব এমন একটি জায়গায় অবতরণের পথ খুঁজে বের করতে হবে যা পূর্ব যোগাযোগ ছাড়াই বিমানটিকে গ্রহণ করার জন্য যথেষ্ট বড় এবং নিরাপদ হয়। হেলিকপ্টার ওড়ানোর অভিজ্ঞতার কথা বলা লোকটি তার পাশে দাঁড়িয়ে তার প্রতিটি চিন্তা শুনছিল। তিনি হস্তক্ষেপ করলেন না, কিন্তু তার উপস্থিতি তাকে অনুভব করালো যে সে ককপিটে পুরোপুরি একা নয়। যখন সে তাকে কিছু প্যারামিটার সম্পর্কে জিজ্ঞাসা করল, তখন তিনি নির্ভুল নিশ্চিতীকরণ দিলেন। দেখালেন যে যদিও তিনি সরাসরি একটি বাণিজ্যিক বিমান নিয়ন্ত্রণ করতে পারতেন না, তবুও তিনি বিমান চালনা শিল্পের সাধারণ নীতিগুলি বুঝতেন। আন্না বুঝল যে প্রয়োজনে দ্রুত রিডিং পড়তে বা তথ্য যাচাই করতে সে তার ওপর নির্ভর করতে পারে। তার বাবার শেখানো প্রথম পাঠগুলির মধ্যে একটি, যখন যোগাযোগ হারানোর অনুকরণ করা হয়েছিল, তা ছিল যুক্তি এবং পর্যবেক্ষণের মাধ্যমে বিমানের অবস্থান নির্ধারণ করা। কোনো রেডিও নেই, কোনো বাহ্যিক সংকেত নেই, তাদের যা কিছু অবশিষ্ট ছিল তা ব্যবহার করতে হতো: দিক, ফ্লাইটের সময়, বর্তমান গতি এবং মূল প্রত্যাশিত ফ্লাইটের পথ।
আন্না দিল্লি থেকে উড্ডয়নের পর থেকে অতিবাহিত সময়ের গণনা করল এবং তারপর গড় গতি অনুযায়ী অতিক্রম করা দূরত্বের অনুমান করল। যদিও এটি কেবল অভিজ্ঞতা এবং সিমুলেশনের ওপর ভিত্তি করে একটি গণনা ছিল, এটি তাকে নির্ধারণ করতে সাহায্য করল যে বিমানটি হিমালয়ের ওপরে কোথাও ছিল, যা সামনের পাহাড়ি এবং উপত্যকা অঞ্চলগুলির কাছাকাছি আসছিল। পরের কাজটি যা তাকে করতে হয়েছিল তা হল নিকটতম বিমানবন্দর নির্ধারণ করা, যা এই ধরনের বড় বিমানকে গ্রহণ করতে পারে। তার বাবার পাঠে সে ভারতের উত্তর অঞ্চলের মৌলিক বিমান চালনা মানচিত্র দেখেছিল, যেখানে চণ্ডীগড়, কুল্লু বা শ্রীনগরের মতো বড় বিমানবন্দর ছিল। প্রতিটি নিজস্ব সুবিধা এবং অসুবিধা ছিল, কিন্তু তার গণনা অনুযায়ী চণ্ডীগড় নিকটতম নাগালের মধ্যে হওয়ার সম্ভাবনা ছিল এবং এটিতে একটি জরুরি পরিস্থিতিতে একটি বাণিজ্যিক বিমান গ্রহণ করার জন্য যথেষ্ট দীর্ঘ রানওয়ে ছিল। সে তার বিশ্লেষণ তার পাশের ব্যক্তি এবং প্রধান ফ্লাইট অ্যাটেন্ডেন্টের কাছে ব্যাখ্যা করল, স্পষ্ট করে দিল যে তাদের নিচের অঞ্চলটি চোখে দেখে শনাক্ত করার জন্য উচ্চতা কমাতে হবে। কোনো নিয়ন্ত্রণ রাডার নেই, সমস্ত নেভিগেশনকে দৃষ্টির ওপর নির্ভর করতে হতো, যাকে তার বাবা ক্লাসিক ফ্লাইং বলতেন, এমন একটি পদ্ধতি যা বিমান চালনা শিল্প আধুনিক যুগে প্রবেশ করার আগে মানক ছিল। একটি বড় বিমানের সাথে এটি সহজ ছিল না, কিন্তু এটি তখনও একমাত্র বিকল্প ছিল। সে প্রথম পদক্ষেপ নেওয়া শুরু করল, উচ্চতা কমানোর প্রস্তুতি। সিমুলেশনে সে এই প্রক্রিয়াটি শতবার অনুশীলন করেছিল, কিন্তু এটি প্রথমবার ছিল যখন সে এটি একটি বাস্তব ককপিটে করছিল, যেখানে 160 জনেরও বেশি লোক তার প্রতিটি সিদ্ধান্তের ওপর নির্ভর করছিল। সে অটোপাইলট মোডের স্থিতি পরীক্ষা করল এবং সেই ব্যক্তিকে স্পষ্টভাবে ব্যাখ্যা করল যে বিমানের প্রতিক্রিয়া অনুভব করার জন্য তাদের কিছু সময়ের জন্য অটোপাইলট বন্ধ করতে হবে। যদিও তিনি উদ্বিগ্ন ছিলেন, তিনি বুঝলেন এবং সম্মত হলেন যে এটি প্রয়োজনীয়। যখন অটোপাইলট মোড বন্ধ করা হল, তখন তত্ত্ব থেকে বাস্তবতায় স্থানান্তরের অনুভূতি খুব স্পষ্ট হয়ে উঠল। যদিও বিমানটি স্থিতিশীল রইল, নিয়ন্ত্রণ কক্ষে প্রতিটি ছোট পরিবর্তন সিমুলেশনের চেয়ে আরও সংবেদনশীল প্রতিক্রিয়া আনল। তবুও তার বাবার পাঠগুলি অদৃশ্য নির্দেশিকা হিসাবে উপস্থিত ছিল, যা তাকে প্রতিটি সমন্বয় নির্ভুলভাবে করতে সাহায্য করছিল। আতঙ্কিত হওয়ার পরিবর্তে সে প্রতিটি ছোট পরিবর্তন, স্ক্রিনে আপডেট হওয়া প্রতিটি তথ্য এবং বিমানটিকে নিরাপদ অবস্থানে রাখার জন্য প্রতিটি পরিবর্তনের ওপর মনোযোগ কেন্দ্রীভূত করল। কিছু উচ্চতা কমানোর পরে আন্না শনাক্তকরণের উপাদানের সন্ধান শুরু করল। সে জানত যে সেই অঞ্চল থেকে যদি সে উপত্যকা বরাবর চলে যাওয়া একটি বড় রাজপথ দেখতে পায়, তবে সে নির্ধারণ করবে যে তারা চণ্ডীগড়ের কাছাকাছি আছে। যদিও বর্তমান উচ্চতা থেকে স্পষ্টভাবে দেখা সম্ভব ছিল না, তবে আরও নিচে গেলে সঠিক শনাক্তকরণের সুযোগ মিলবে। সেই ব্যক্তি গতি, উচ্চতা এবং ইঞ্জিনের অবস্থার ওপর নজর রাখতে তাকে সাহায্য করলেন, যাতে সবকিছু নিরাপদ সীমার মধ্যে থাকে। প্রধান ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ককপিটে কাজ করা দুজনকে বিস্ময় এবং আবেগের মিশ্রণে দেখলেন। তিনি কল্পনাও করতে পারতেন না যে একটি শিশু এত নির্ভুলভাবে সেই কৌশলগুলি মনে রাখতে এবং সম্পাদন করতে, যা কিছু পাইলট শিক্ষানবিশদেরও অনুশীলন করতে অনেক সময় লাগে। কিন্তু তিনি এটাও ভালোভাবেই বুঝেছিলেন যে এই মুহূর্তে তাদের আশা তার সিদ্ধান্ত গ্রহণ এবং সক্ষমতার ওপর নির্ভর করে। আন্না ধীরে ধীরে উচ্চতা কমানো চালিয়ে গেল। বিমানটিকে একটি ঘন বায়ুস্তরে নামার সময় স্থিতিশীল রাখার চেষ্টা করল। সে মূল ফ্লাইটের পথের ওপর ভিত্তি করে দিক বিবেচনা করল, ভূখণ্ডের অনুমান করল এবং চোখে দেখে অঞ্চল শনাক্ত করার পদ্ধতির পাঠগুলি মনে করল। তার মনে কেবল প্রযুক্তিগত প্রক্রিয়াগুলিই ছিল না, বরং সেই মানচিত্রগুলির ছবিও ছিল যা তার বাবা তাকে একসময় দেখিয়েছিলেন। কখনো কখনো সে নিজেকে জিজ্ঞাসা করত, সেই জ্ঞান কি সত্যি প্রয়োজনীয় ছিল? কিন্তু এখন তারাই পরিস্থিতিতে সবচেয়ে মূল্যবান হাতিয়ারে পরিণত হয়েছিল। সে যত নিচে নামছিল, আন্না তত স্পষ্টভাবে দেখতে পেল যে তারা সঠিক দিকে যাচ্ছে। সে সেই লোকটিকে সূচকগুলির নিশ্চিতীকরণ দিতে এবং কোনো আকস্মিক পরিবর্তন এড়াতে একাগ্রতা বজায় রাখতে অনুরোধ করল। যখন উচ্চতা এতটাই কমে গেল যে অনেক দূর পর্যন্ত দেখা যায়, আন্না একটি পরিচিত পরিকাঠামোর একটি ফালি চিনতে পারল। একটি দীর্ঘ রাস্তা যা উত্তর দক্ষিণ দিক বরাবর উপত্যকা ভেদ করে যাচ্ছিল, যা সে যে রাজপথ খুঁজছিল তার আকারের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল। এটি ছিল প্রথম ইঙ্গিত যে তাদের পরিকল্পনা সঠিক পথে ছিল। এই ইঙ্গিতের সাথে সে শহরের এলাকার কাছাকাছি পৌঁছানোর জন্য রুটটি সামঞ্জস্য করতে দিকটি আরও স্পষ্টভাবে নির্ধারণ করতে পারত। পরবর্তী পদক্ষেপ ছিল বিমানবন্দরের অবস্থান নির্ধারণ করা, অ্যাপ্রোচের জন্য প্রস্তুতি নেওয়া এবং অবতরণের সমাধান খুঁজে বের করা। কিন্তু সে ভালো করেই জানত যে এখান থেকে সবকিছু আরও চ্যালেঞ্জিং হবে। পরিস্থিতির অবস্থান জানা ছিল কেবল প্রথম ধাপ।
বিমানটিকে নিরাপদে নিচে নামানোর জন্য তাকে গতি গণনা থেকে শুরু করে রানওয়ের সাথে অ্যাপ্রোচের দিক সামঞ্জস্য করা পর্যন্ত যা কিছু শিখেছিল তার সব কিছু ব্যবহার করতে হতো। আর সেই সমস্ত চাপের মধ্যে একমাত্র জিনিস যা তাকে চালিয়ে যেতে সাহায্য করছিল তা ছিল সেই বিশ্বাস যা তার বাবা অনুশীলনের বছরগুলিতে বপন করেছিলেন। এই মুহূর্তে আন্না আর কেবল সিট 25-তে বসে বই পড়া মেয়েটি ছিল না, সে বিশাল আকাশের মাঝে যোগাযোগ হারানো বিমানকে দিক নির্দেশ দেওয়ার মতো পর্যাপ্ত বোঝাপড়া রাখা একমাত্র ব্যক্তিতে পরিণত হয়েছিল। এবং কেউ তা বলেনি, কিন্তু প্রধান ফ্লাইট অ্যাটেন্ডেন্ট এবং সাথে থাকা ব্যক্তি উভয়ে বুঝেছিলেন যে এই অকল্পনীয় পরিস্থিতিতে সেই একমাত্র পথপ্রদর্শক ছিল যে তাদের নিরাপদে এগিয়ে নিয়ে যাবে। যখন বিমানটি সেই এলাকার কাছাকাছি পৌঁছাল যেখানে সে অবতরণ করতে পারত, আন্না বুঝল যে এখন যা কিছু ঘটবে তা কেবল পরিস্থিতি পরীক্ষা করা বা ফ্লাইটের দিক সামঞ্জস্য করার বিষয় হবে না। এখন থেকে তার প্রতিটি সিদ্ধান্ত পেছনে বসা প্রতিটি মানুষের নিরাপত্তার সাথে যুক্ত ছিল। দ্বিধা করার সময় ছিল না, কারণ জ্বালানি মূলন অনুযায়ী কমছিল। তাকে যত তাড়াতাড়ি সম্ভব বিমানটিকে মাটিতে নামাতে হতো, তবে এটাও নিশ্চিত করতে হতো যে প্রতিটি পদ্ধতি ঠিক তেমনই করা হয় যেমন সে শিখেছিল। কোনো ভুলের জন্য কোনো সুযোগ ছিল না। যখন সে অনুভব করল যে শহরের এলাকা আরও স্পষ্টভাবে দৃশ্যমান হচ্ছে, তখন সে বিমানবন্দরের লেআউটটি ঠিক সেই আকারে খুঁজে বের করার দিকে মনোনিবেশ করল যা তার বাবা তাকে বিমান চালনা মানচিত্রে দেখিয়েছিলেন। তার মনে ছিল যে তারা যে স্থানে পৌঁছাচ্ছিল সেখানে একটি বেশ নির্দিষ্ট রানওয়ে কাঠামো ছিল, যা নগর এলাকা থেকে কিছুটা দূরে অবস্থিত এবং জেট বিমান পরিষেবা দেওয়ার জন্য প্রশস্ত খোলা জায়গা দ্বারা বেষ্টিত ছিল। যেভাবে অটোপাইলট সিস্টেম এখনও বিমানটিকে ভারসাম্য বজায় রাখছিল, তাতে তার মনে হল সঠিক অ্যাপ্রোচের দিক খুঁজে পাওয়ার সম্ভাবনা বেশ বেশি। কিন্তু বিমানবন্দরটি দেখা মানেই সে সঙ্গে সঙ্গে অবতরণ করতে পারত না। তাকে বাতাসের দিক নির্ধারণ করতে হতো, উপযুক্ত রানওয়ে নির্বাচন করতে হতো এবং বিমানটিকে সঠিক গতিপথে ঘোরাতে হতো। পরবর্তী পদক্ষেপের জটিলতা তার পাশে দাঁড়ানো লোকটিকে চুপচাপ তার প্রতিটি বিশ্লেষণ দেখতে বাধ্য করল। যদিও তিনি বড় বিমান নিয়ন্ত্রণ করার বিষয়ে অপরিচিত ছিলেন, তবুও তিনি বুঝতে পারছিলেন যে সে যা করছিল তা তার বয়সের জন্য সাধারণের বাইরে ছিল। তিনি সেই কাজগুলি মনে করার চেষ্টা করলেন যা সে তাকে অর্পণ করেছিল, যেমন গতির ওপর নজর রাখা, উচ্চতা ঘোষণা করা এবং নিয়ন্ত্রণ কক্ষে পরিবর্তনগুলি পর্যবেক্ষণ করা। এতে সে প্রয়োজনীয় সহায়তা পেয়েছিল, পুরো বোঝা একা না নিয়ে। প্রধান ফ্লাইট অ্যাটেন্ডেন্ট দুজনের পেছনে দাঁড়িয়েছিলেন, নীরবে নিজের মনোবল বজায় রেখে। তিনি বুঝতে পারছিলেন যে যদি তিনি কেবিনে আতঙ্ক ছড়াতে দেন তবে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠবে। তিনি অতীতে বহু মনস্তাত্ত্বিক সংকটের ঘটনা দেখেছিলেন, কিন্তু তিনি কখনোই এমন পরিস্থিতিতে ছিলেন না যেখানে সামান্য ভুলও বিপর্যয় ডেকে আনতে পারে। তাই তিনি চুপ থাকতে বেছে নিলেন এবং ককপিটের স্থানকে একমাত্র এমন জায়গা হতে দিলেন যা সমাধান খুঁজে বের করার উপর নিবদ্ধ ছিল। আন্না অনুভব করল যে তারা সঠিক এলাকার কাছাকাছি আসছে। যখন সে বিমানবন্দরের আকার চিহ্নিত করল, তখন সে জানত যে একটি মানক অ্যাপ্রোচ ফ্লাইট পথের প্রস্তুতি শুরু করার সময় হয়েছে। তার বাবা শিখিয়েছিলেন যে একটি নিরাপদ অবতরণ কেবল নিয়ন্ত্রণের দক্ষতার উপর নির্ভর করে না, বরং কয়েক মিনিট আগে পরিকল্পনা করার ক্ষমতার ওপরও নির্ভর করে। তাকে চক্কর দেওয়ার পথ গণনা করতে হতো, সেই বিন্দুটি নির্ধারণ করতে হতো যেখান থেকে আরও দ্রুত উচ্চতা কমানো শুরু করতে হবে এবং প্রতিটি ধাপের জন্য গতি নিয়ন্ত্রণ করতে হতো। সে সেই লোকটিকে বর্তমান গতি আবার পরীক্ষা করতে অনুরোধ করল। ঘোষিত সংখ্যাটি প্রত্যাশিত ছিল, যা তাকে নিয়ন্ত্রিত উপায়ে থ্রাস্ট কমানো শুরু করার অনুমতি দিল। এতে বিমানটি ধীরে ধীরে ধীর হয়ে গেল, কোনো ভারসাম্যহীনতা তৈরি না করেই। পরের কাজটি ছিল উচ্চতা এমনভাবে কমানো যাতে যখন তারা রানওয়ের কাছাকাছি পৌঁছায় তখন বিমানটি এতটা উঁচু না হয় যে তাকে আবার চক্কর লাগাতে হয়, আবার এতটা নিচুও না হয় যে সমন্বয় করা কঠিন হয়ে যায়। প্রতিটি পদক্ষেপ বিবেচনা করার প্রয়োজন ছিল। সে তার নোটবুকে লেখা জ্ঞানের সেই লাইনগুলি আবার পড়ল যা সে তার বাবার শেখানোর সময় লিখেছিল, নিশ্চিত করা যে গতি সর্বদা ল্যান্ডিং সিস্টেম খোলার জন্য নিরাপদ সীমার মধ্যে থাকে, প্রাক অ্যাপ্রোচ পদ্ধতির সময় বিমানের স্থিতিশীলতা বজায় রাখা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজেকে আবেগ দ্বারা প্রতারিত না করা। বড় বিমানগুলিতে সিমুলেশনের চেয়ে বেশি সময় ধরে জাড্যতা, ইনার্শিয়া নিয়ে চলার প্রবণতা থাকে এবং ছোট পরিবর্তনগুলির প্রভাব ধীর হয়। এর মানে ছিল যে তাকে সিমুলেশন সফটওয়্যারটির চেয়ে কয়েক সেকেন্ড আগে সিদ্ধান্ত নিতে হতো। আন্না শেখা সঠিক ক্রমে ল্যান্ডিং সিস্টেম খুলল, একটি হালকা বিপ শব্দ সক্রিয়করণের পদ্ধতি নিশ্চিত করল।
তার পাশে দাঁড়ানো লোকটি ঘোষণা করল যে 3টি সংকেত নির্দেশ করছে যে ল্যান্ডিং গিয়ার সঠিক অবস্থানে আছে। এতে বোঝা গেল যে বিমানটি চূড়ান্ত অ্যাপ্রোচ পর্যায়ে প্রবেশ করার জন্য প্রস্তুত ছিল। এই বিন্দু থেকে তার সমস্ত মনোযোগ বিমানটিকে অ্যাপ্রোচ পথে স্থিতিশীল রাখার ওপর কেন্দ্রীভূত হওয়া উচিত ছিল। সে বিমানটিকে একটি চক্কর দেওয়া পথে সার্কলিং পথে নিচে নামালো, একটি পরিচ্ছন্ন চক্কর সম্পন্ন করার জন্য পর্যাপ্ত দূরত্ব বজায় রাখল, ঠিক যেমন সে শেখা মডেল ফ্লাইট পথগুলিতে করেছিল। এটি ছিল সবচেয়ে কঠিন অংশ, কারণ চক্কর যদি খুব প্রশস্ত হয় তবে তারা অতিরিক্ত সময় এবং জ্বালানি খরচ করবে, আর চক্কর যদি খুব সংকীর্ণ হয় তবে বিমানটি রানওয়েতে খুব বড় কোণে আসবে, যা নিয়ন্ত্রণকে অত্যন্ত বিপজ্জনক করে তুলত। কিন্তু সিমুলেশন অনুশীলনের জন্য ধন্যবাদ, তার কাছে অনুমান করার মতো যথেষ্ট অনুভূতি ছিল যে কখন সমন্বয় করতে হবে। যখন বিমানটি দূরের রানওয়ের সাথে সংরেখিত হয়ে গেল, আন্না স্পষ্টভাবে চাপ বাড়তে অনুভব করল। কিন্তু সে নিজেকে ভয়ে ডুবে যেতে দিল না। সে সেই লোকটিকে প্রতিটি স্তরে উচ্চতা ঘোষণা করতে শুনল। তার কণ্ঠস্বর নিয়মিত ছিল, যেন সে তাকে বিভ্রান্ত করতে চায় না। সে এক এক করে প্রতিটি সংখ্যা শুনল, গতি সমন্বয় করল এবং নিশ্চিত করল যে বিমানটি কোনো গ্রাউন্ড নেভিগেশন সহায়তা ছাড়াই ভারসাম্য বজায় রাখে। প্রধান ফ্লাইট অ্যাটেন্ডেন্ট তখনও পেছনে দাঁড়িয়ে দুজনকে কাজ করতে দেখছিলেন। তিনি উত্তেজনা অনুভব করলেন, কিন্তু পরিস্থিতি সামলানোর তার পদ্ধতিতে দৃঢ়তাও দেখলেন। তিনি বুঝলেন যে এই ফ্লাইটে আজ উপস্থিত কেউই সেই শিশুর ছবি ভুলবে না, যে সবচেয়ে কঠিন মুহূর্তে নীরবে একজন প্রাপ্তবয়স্কের ভূমিকা পালন করছিল। আন্না বিমানটিকে আরও নিচের উচ্চতায় নিয়ে যেতে থাকল, এবং যখন সে রানওয়েতে প্রবেশের অনুমতি সীমার কাছাকাছি ছিল তখন সে গতি চূড়ান্ত অ্যাপ্রোচের জন্য উপযুক্ত স্তরে সমন্বয় করল। বিমানটি ধীর কিন্তু স্থির উপায়ে প্রতিক্রিয়া দিল, দেখাচ্ছিল যে সমস্ত নির্দেশ সঠিক দিকে যাচ্ছিল। সে নিজেকে পেছনের কেবিন থেকে আসা আওয়াজ বা এই অনুভূতি থেকে বিভ্রান্ত হতে দিল না যে সে 160 জনেরও বেশি লোকের জীবন তার কাঁধে বহন করছে। সে কেবল প্রতিটি নির্দিষ্ট পদক্ষেপ নিয়ে ভাবল, ভারসাম্য বজায় রাখল, গতি বজায় রাখল এবং চূড়ান্ত মুহূর্তের জন্য প্রস্তুতি নিল। যখন উচ্চতা সেই স্তরে ঘোষিত হল যাকে তার বাবা সোনালি সীমা বলতেন, তখন আন্না জানল যে বিমানটিকে সে যা নিয়ন্ত্রণ করতে পারে তার মধ্যে সবচেয়ে নির্ভুল গতিপথে আনার সময় এসেছে। রানওয়ে এখন আরও স্পষ্টভাবে দৃশ্যমান ছিল, লম্বা এবং সোজা, যেন একটি অনুস্মারক ছিল যে শুরু থেকে এখন পর্যন্ত সমস্ত গণনা এখানেই নিয়ে এসেছে। যদিও নিচে এমন একটি পৃথিবী ছিল যা অপেক্ষা এবং উদ্বেগ দ্বারা পূর্ণ ছিল, সে বুঝল যে এই মুহূর্তে ভয়ের অনুভূতিকে প্রকাশ পেতে দেওয়া যাবে না। চূড়ান্ত অ্যাপ্রোচ পর্যায়ে কেবল দক্ষতার পরীক্ষা ছিল না, বরং দৃঢ়তারও একটি পরীক্ষা ছিল। তার বাবার সেই বাক্যটি মনে পড়ল যে অবতরণ সেই মুহূর্ত যখন একজন পাইলটকে তার পূর্ণ ক্ষমতা দেখাতে হয়, কারণ একটি ছোট ত্রুটিও সবকিছু নিয়ন্ত্রণ থেকে বাইরে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। তার মনে ছোট এবং স্পষ্ট পদক্ষেপ ছিল, দিক বজায় রাখুন, উচ্চতা বজায় রাখুন, গতি নিয়ন্ত্রণ করুন, যতক্ষণ না এটি মাটিতে নেমে আসে ততক্ষণ সমন্বয় করুন। যখন বিমানটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাপ্রোচ খণ্ডে প্রবেশ করতে শুরু করল, আন্না অনুভব করল যেন তার চারপাশের সমস্ত শব্দ পিছিয়ে গেছে। কেবল উচ্চতার ঘোষণা, গতির সম্পর্কে অনুস্মারক এবং ককপিটে থাকা দুজনের নিয়মিত শ্বাস-প্রশ্বাস বাকি ছিল। সে তার পূর্ণ একাগ্রতার সাথে বিমানটিকে রানওয়ের অক্ষরেখায় আনল, এটা জেনে যে প্রতিটি অতিবাহিত সেকেন্ড তাদের চূড়ান্ত নির্ণায়ক মুহূর্তের কাছাকাছি নিয়ে আসছে। আর সেই প্রচেষ্টা এবং বিশ্বাসের মিলন বিন্দুতে আন্না তার জীবনের সবচেয়ে বড় মুহূর্তগুলির মধ্যে একটির জন্য প্রস্তুতি নিল। এমন একটি মুহূর্ত যা এই বিমানের কেউ ভাবেনি যে একটি শিশু সামলাবে, কিন্তু এটি একমাত্র মুহূর্ত ছিল যা তাদের নিরাপদে মাটিতে ফিরিয়ে আনতে পারত। যে মুহূর্তে বিমানটি চূড়ান্ত অ্যাপ্রোচ পথে গভীরভাবে এগিয়ে গেল, পুরো ককপিট একটি বিশেষ নীরবতায় ডুবে গেল। এটি ভয়ের নীরবতা ছিল না, বরং ছিল পূর্ণ একাগ্রতা। যখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলি, আন্নার প্রতিটি পছন্দ, প্রতিটি সমন্বয় নিহিত ছিল। সে ভালো করেই বুঝল যে মাটি স্পর্শ করা এই শ্বাসরোধকর যাত্রার পুরো ফলাফল নির্ধারণ করবে। ককপিটে প্রবেশ করার পর থেকে তার কাছে এটা ভাবার সময় ছিল না যে সে খুব ছোট, এটা জিজ্ঞাসা করার সময় ছিল না যে সে এটা করতে পারবে কিনা। সবকিছু ঠিক তেমনই ঘটল যেমন তাকে তার বাবার সাথে দীর্ঘ সন্ধ্যায় প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। সেই নোটের পাতাগুলিতে, যা একটি শিশুর জন্য নিরর্থক লাগতে পারত, কিন্তু এই সময়ে যখন সমস্ত আশা সবচেয়ে দুর্বল লাগছিল, তখন একটি পথপ্রদর্শক আলো হয়ে উঠল। তার পাশে দাঁড়ানো লোকটি গুরুত্বপূর্ণ প্যারামিটারগুলির রিপোর্ট করা চালিয়ে গেল।
তার কণ্ঠস্বর প্রথম মিনিটের চেয়ে আরও স্পষ্ট এবং কিছুটা বেশি নিশ্চিত ছিল। তার উপস্থিতি দিকনির্দেশনা বা সিদ্ধান্ত নেওয়ার জন্য ছিল না, বরং এটা নিশ্চিত করার জন্য ছিল যে আন্না যা কিছু করছিল তা বিমান চালনা শিল্প সম্পর্কে তার জানা সব কিছুর পরিধির মধ্যে সঠিক ছিল। হয়তো সে তার সমস্ত কাজ পুরোপুরি বুঝতে পারেনি, কিন্তু সে উদাসীনতা এবং সাহসের মধ্যকার রেখাটি ভালোভাবেই বুঝত, এবং সে তার মধ্যে যা দেখল তা উদাসীনতা ছিল না। এটি ছিল এমন একজন ব্যক্তির শান্ত সংকল্প যিনি জানতেন যে সে একমাত্র বিকল্প অবশিষ্ট আছে। প্রধান ফ্লাইট অ্যাটেন্ডেন্ট পেছনে দাঁড়িয়ে প্রতিটি ঘটনা দেখছিলেন, পরিস্থিতির প্রতিটি পরিবর্তন স্পষ্টভাবে অনুভব করছিলেন। তিনি তার কর্মজীবনে অনেক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি দেখেছিলেন, কিন্তু তিনি কখনও এমন মুহূর্ত অনুভব করেননি যেখানে সবার জীবন একটি শিশুর সিদ্ধান্তের ওপর এত নির্ভরশীল। কিন্তু সেই অনিশ্চয়তার মাঝে তিনি আন্নার মধ্যে এমন জিনিস দেখলেন যা অনেক পরিপক্ক পাইলটের জন্য বজায় রাখা কঠিন, একটি অটুট দৃঢ়তা, এমনকি চাঁদ যখন খুব বেশি হয়। এতে তার বিশ্বাস হল যে সামনের মুহূর্তটি যতই কঠিন হোক না কেন এই ছোট মেয়েটির হাতে সঁপে দেওয়ার যোগ্য। যখন বিমানটি মাটি থেকে কেবল সামান্য দূরত্বে ছিল, উচ্চতার ঘোষণাগুলি প্রতিটি স্তরে প্রতিধ্বনিত হল, ইঙ্গিত দিল যে গুরুত্বপূর্ণ মুহূর্তটি ঘনিয়ে আসছে। আন্না চূড়ান্তবারের জন্য থ্রাস্ট সমন্বয় করল, গতিকে নিরাপদ সীমার মধ্যে বজায় রাখল। সবকিছু নির্ভুল কাজের একটি শৃঙ্খলে ঘটল, এতটাই যে কোনো সাক্ষী আশ্চর্য হতে পারত। কোনো দ্বিধা নেই, কোনো আতঙ্ক নেই, সবকিছু এতটাই সুসংগঠিত ছিল যেন এটি সেই কাজ যা সে বহুবার করেছে। যদিও বাস্তবে এটি ছিল প্রথমবার যখন সে একটি বাস্তব বিমান নিয়ন্ত্রণ করল, সিমুলেশন নয়। যখন বিমানটি নিচে স্পর্শ করার জন্য প্রস্তুত হল, ককপিটে কোনো চিৎকার ছিল না, কোনো প্রার্থনা ছিল না, কেবল ছিল নিঃশ্বাস বন্ধ করা উত্তেজনাপূর্ণ নীরবতা। তারপর প্রথম অবতরণ হল। বিমানটি প্রত্যাশার চেয়ে জোরে কাঁপল। তত্ত্বের মতো নরম নয়, কিন্তু ল্যান্ডিং গিয়ারও এখনও স্থায়িত্ব বজায় রাখতে সক্ষম হল, যদিও প্রভাব বল পুরোপুরি আদর্শ ছিল না। আন্না বুঝল যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল একটি সুন্দর অবতরণ নয়, বরং রানওয়ের ওপর থাকা, বিমানটিকে একটি নিরাপদ অবস্থানে আনা এবং গতি কমানোর জন্য সামনের পুরো দূরত্ব ব্যবহার করা। সে তার স্মৃতিতে পরিচিত নির্দেশাবলীতে মনোনিবেশ করল। থ্রাস্ট কমানো, ব্রেকিং সহায়তা সিস্টেম সক্রিয় করা, রানওয়ের অক্ষ বজায় রাখা এবং এগিয়ে চলতে থাকা বিশাল ধাতব পিণ্ডের প্রতিটি জাড্যতা নিয়ন্ত্রণ করা। সেই লোকটি কমে যাওয়া প্যারামিটারগুলি রিপোর্ট করে তাকে সহায়তা করল, যা তাকে গতিতে নজর রাখতে সাহায্য করল, যতক্ষণ না স্ক্রিনের সংখ্যা একটি নিরাপদ স্তরে কমে যায়। শেষ কাজটি ছিল নিশ্চিত করা যে বিমানটি রানওয়ে শেষ হওয়ার আগে থেমে যায়। সময় এমন মনে হচ্ছিল যেন টেনে গেছে, যতক্ষণ না আওয়াজ ধীরে ধীরে কমে গেল এবং গতি দ্রুত হ্রাস পেল। যখন বিমানটি প্রায় ধীরে ধীরে গড়িয়ে যাচ্ছিল, তখন একটি অবর্ণনীয় অনুভূতি পুরো ককপিটে ছড়িয়ে পড়ল। প্রথম কয়েক সেকেন্ড কেউ কিছু বলল না। তাদের বুঝতে প্রায় এক মুহূর্ত লাগল যে যাত্রা শেষ হয়েছে, যে এই বিশাল বিমানটি কোনোভাবে মাটিতে অবতরণ করানো হয়েছে, এমন একটি কাজ যা অনেক অভিজ্ঞ পাইলটও ব্যর্থ হতে পারতেন। সেই লোকটি স্বস্তির নিঃশ্বাস নিল এবং আন্নার দিকে তাকাল, একজন প্রাপ্তবয়স্কের একটি শিশুর প্রতি নজর দিয়ে নয়, বরং এমন একজন ব্যক্তির নজর দিয়ে যিনি স্বীকার করলেন যে তিনি এই মাত্র কিছু অসাধারণ দেখেছেন। প্রধান ফ্লাইট অ্যাটেন্ডেন্ট নিজেকে শান্ত রাখার জন্য তার হাত তার কাঁধে রাখলেন, কারণ তিনি জানতেন যে এই ছোট মেয়েকি, যাকে কখনো এই ফ্লাইটে কোনো ভূমিকা দেওয়া হয়নি, সেই কাজটি করেছিল যা কেউ বিশ্বাস করার সাহস করতে পারত না। ককপিটের দরজার পিছনে যাত্রী কেবিন থেকে আনন্দের ঢেউ বয়ে গেল যখন তারা বুঝতে পারল যে বিমানটি পুরোপুরি থেমে গেছে। কিছু লোক স্বস্তিতে কেঁদে উঠল, অন্য কিছু লোক চুপ ছিল, কারণ তারা বিশ্বাস করতে পারছিল না যে তারা এই মাত্র কি থেকে বেঁচে ফিরল। আন্না তার আসনে চুপচাপ বসে রইল, সত্যকে তার মনের ওপর কর্তৃত্ব করতে অনুভব করল। সে করে দেখিয়েছে, সিমুলেশনের মতো নিখুঁত নয়, কিন্তু পুরো ফ্লাইটটিকে বাঁচানোর জন্য যথেষ্ট। যখন বিমানের দরজা খোলা হল, উদ্ধারকারী দল প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ভিতরে এলো। পাইলটদের চিকিৎসা পরীক্ষার জন্য প্রথমে বের করে আনা হলো। তারা সবাই নিরাপদ ছিলেন, কিন্তু তখনও অজ্ঞান অবস্থায় ছিলেন। যখন উদ্ধারকর্মীরা জানতে পারলেন যে অবতরণ নিয়ন্ত্রণ করা একজন শিশু ছিল, তখন তারা প্রথমে ভেবেছিলেন এটি একটি ভুল। কিন্তু যখন তারা প্রধান ফ্লাইট অ্যাটেন্ডেন্টের কাছ থেকে নিশ্চিতীকরণ শুনলেন, তখন তারা বুঝলেন যে তারা এইমাত্র এমন একটি গল্পের সামনে দাঁড়িয়ে আছেন যা পরে বিমান চালনার সবচেয়ে বিশেষ রেকর্ডে নথিভুক্ত হতে পারে।
আন্নাকে দুজন প্রাপ্তবয়স্কের সাহায্যে ককপিট থেকে বের করে আনা হলো। এই কারণে নয় যে সে দুর্বল ছিল, বরং এই কারণে যে তারা তাকে নিচে অপেক্ষারত ভিড় থেকে রক্ষা করতে চেয়েছিলেন। ধন্যবাদ, বিস্ময় এবং আবেগের শব্দ খুব দ্রুত ছড়িয়ে পড়ল। প্রত্যেকে তাকে ধন্যবাদ জানাতে চেয়েছিল, বলতে চেয়েছিল যে সে তাদের বাঁচিয়েছে। কিন্তু আন্নার কাছে এই সবকিছু একটি খুব বড় ঢেউয়ের মতো ছিল। সে কেবল তার বাবা মায়ের সাথে দেখা করতে চেয়েছিল, কেবল তার বাবার কণ্ঠস্বর শুনতে চেয়েছিল যে তিনি তার জন্য গর্বিত, কেবল এই ফ্লাইটে ওঠার আগের মতো একটি শিশু হতে চেয়েছিল। যখন সে হাসপাতালে তার বাবার সাথে দেখা করল, যেখানে তাকে তার সাথে দেখা করার জন্য আনা হয়েছিল, তখন তার বাবার চোখে আর সেই অসহায় দিনের দুঃখ ছিল না। এটি ছিল গর্ব এবং আবেগ দ্বারা পূর্ণ। তিনি তাকে অনেকক্ষণ ধরে জড়িয়ে ধরলেন। আর কাউকে কিছু বলার প্রয়োজন ছিল না এটা বোঝার জন্য যে সেই মুহূর্তটি তাদের দুজনের জন্য কতটা বড় ছিল। তারা জানতেন যে যে পাঠগুলি খুব বেশি লাগত, যে ধৈর্যপূর্ণ শিক্ষাদানের ঘণ্টাগুলি ছিল, সেগুলি সবই এমন একটি সেতুতে পরিণত হয়েছিল যা তাদের মেয়েকে জীবনের সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত থেকে পার করে নিয়ে গেল। যখন সে হাসপাতালে তার বাবার সাথে দেখা করল, যেখানে তাকে তার সাথে দেখা করার জন্য আনা হয়েছিল, তখন তার বাবার চোখে আর সেই অসহায় দিনের দুঃখ ছিল না। এটি ছিল গর্ব এবং আবেগ দ্বারা পূর্ণ। তিনি তাকে অনেকক্ষণ ধরে জড়িয়ে ধরলেন। আর কাউকে কিছু বলার প্রয়োজন ছিল না এটা বোঝার জন্য যে সেই মুহূর্তটি তাদের দুজনের জন্য কতটা বড় ছিল। তারা জানতেন যে যে পাঠগুলি খুব বেশি লাগত, যে ধৈর্যপূর্ণ শিক্ষাদানের ঘণ্টাগুলি ছিল, সেগুলি সবই এমন একটি সেতুতে পরিণত হয়েছিল যা তাদের মেয়েকে জীবনের সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত থেকে পার করে নিয়ে গেল। পরের দিনগুলিতে গল্পটি পুরো ভারতে ছড়িয়ে পড়ল। সংবাদপত্র এবং চ্যানেলগুলি বিস্ময়ে ভরা শিরোনামের সাথে তার উল্লেখ করল। বিমান চালনা বিশেষজ্ঞরা বিশ্লেষণ করলেন এবং বিতর্ক করলেন। কেউ কেউ যুক্তি দিলেন যে প্রতিভা যে কোনো বয়সে প্রকাশ পেতে পারে। অন্যরা বললেন যে শিশুদের এত বড় দায়িত্ব বহন করা উচিত নয়। কিন্তু অসংখ্য মতামতের মাঝে যে জিনিসটি আন্নাকে সবচেয়ে বেশি কষ্ট দিত তা ছিল স্বাভাবিক জীবনে ফিরে আসার ইচ্ছা, যেখানে তাকে কাউকে বাঁচাতে হতো না, কিছু প্রমাণ করতে হতো না। সে তার বাবাকে বলল যে সে পাইলট হতে চায় না, সে চাপ বা খ্যাতি চায় না, সে কেবল একটি শিশু হতে চায়, স্কুলে যেতে, বন্ধুদের সাথে খেলতে, সেই শান্তিতে থাকতে যার একটি শিশু অধিকারী। তার বাবা হেসে বললেন, তোমার নিজের পথ বেছে নেওয়ার অধিকার আছে, এবং গুরুত্বপূর্ণ বিষয় হল তুমি পাইলট হও বা না হও তা নয়, বরং এটি হল তুমি প্রস্তুতি এবং সাহসের মূল্য প্রমাণ করেছ। আন্না তার স্বাভাবিক জীবনে ফিরে এলো, কিন্তু তার গল্প অনেক মানুষের হৃদয়ে রয়ে গেল, কারণ সবারই এত ছোট একজন ব্যক্তির কাছ থেকে জ্ঞান এবং বীরত্বের শক্তি দেখার সুযোগ হয় না। এবং এই বিশাল পৃথিবীতে লোকেরা একে অপরের মনে করিয়ে দিতে থাকে যে কখনো কখনো আশা সেই জায়গাগুলি থেকে আসে যেখানে আমরা সবচেয়ে কম আশা করি, কারণ কখনো কখনো ছোট লোকেরাই নিজেদের মধ্যে এত বড় শক্তি রাখে যে তারা শত শত মানুষের ভাগ্য বদলে দিতে পারে। এবং এটি আমাদের সকলকে মনে করিয়ে দেয় যে পরিপক্কতা সবসময় বয়স দিয়ে মাপা হয় না, বরং কখনো কখনো সেই মুহূর্তে সঠিক কাজটি করার ক্ষমতা দিয়ে মাপা হয় যখন বিশ্বের আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয়। প্রিয় দর্শক, এই আবেগপূর্ণ গল্পটি শোনার জন্য, সময় দেওয়ার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আপনার প্রতিটি ফলো, সেই প্রতিটি মুহূর্ত যা আপনি ধৈর্য ধরে আমাদের সাথে বসেছেন, চ্যানেলকে জীবনে দয়া এবং আশার দিকে নিবদ্ধ মানবীয় মূল্যবোধের গল্পগুলি চালিয়ে যাওয়ার জন্য একটি বড় অনুপ্রেরণা। আজকের গল্পটি কেবল দক্ষতা বা ভাগ্য নিয়ে নয়, বরং এটি আমাদের মনে করিয়ে দেয় যে সবচেয়ে বিপজ্জনক মুহূর্তগুলিতে ইচ্ছা শক্তি এবং সাহস এমন লোকেদের কাছ থেকে আসতে পারে যাদের আমরা কম আশা করি। প্রস্তুতি, আত্মবিশ্বাস এবং দায়িত্বের অনুভূতি একটি ছোট ব্যক্তিকে অসাধারণ কাজ করতে সাহায্য করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, গল্পটি দেখায় যে কখনো কখনো দয়া, সহানুভূতি এবং একে অপরের ক্ষমতায় বিশ্বাসী সেই সুতো যা আমাদের সংকটকে বেরিয়ে আসতে সাহায্য করে। যদি আপনার মনে হয় যে গল্পটি সুন্দর অনুভূতি বা অর্থবহ শিক্ষা দিয়েছে, তবে দয়া করে একটি লাইক করুন, নিচে আপনার মতামত লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমরা আরও মূল্যবান সামগ্রী ভাগ করে নেওয়ার জন্য আরও অনুপ্রেরণা পাই।